সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 936তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলার ছেলে মোহাম্মদ ইমতিয়াজের জীবনের হৃদয় কাঁপানো, কলিজা কাঁপানো, চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে এক বৎসর শতমাকে আটকে রেখে করে যৌন নির্যাতন এক মানুষরূপী অমানুষ সন্তান। বন্ধুগণ, এই গল্পের মাঝে এমন এক বাস্তবতা ফুটে উঠেছে, মা যে মাই হয়, সেটা হোক সৎ কিংবা আপন, মা যে মাই তারই এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে ইমতিয়াজের জীবনের বাস্তব গল্পে। পুরোটা গল্প আপনাকে অবাক করে দেবে, হয়তো আপনার চোখের পানিও ঝরিয়ে দিতে পারে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে ইমতিয়াজকে যদি আপনার মন চায় আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলার এক প্রত্যন্ত গ্রামে। ছোটবেলা থেকে আমি বড় হই রাজধানী ঢাকায়। আমার পরিবারে রয়েছে আমি, আমার বাবা মা সহ আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বাসার কোনো এক এলাকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আসলে নিম্ন মধ্যবিত্ত বলার চেয়েও উচ্চবিত্ত বলাটাই ভালো হবে। আমার বাবা পেশায় একজন ছিল সরকারি কর্মকর্তা। সরকারি কোনো একটা প্রতিষ্ঠানে আমার বাবা চাকরি করত। আমার বাবা যথেষ্ট পরিমাণের নামি দামি এবং সম্মানিত একজন ব্যক্তি ছিল। যদিও আমার বাবা খুব বেশি টাকা ইনকাম করতো না, তারপরেও ছোটোবেলা থেকে আমি যথেষ্ট সুখে আর শান্তিতে আমার শৈশবের দিনগুলো কাটাই। গ্রামের বাড়িতে আমার এক কাকা সহ আমার দাদা দাদি থাকে। আমরা প্রতি 2 ঈদে কিংবা ধর্মীয় কোনো অনুষ্ঠানে আমরা গ্রামের বাড়িতে যাই। এছাড়া ছোটোবেলা থেকে আমার ছোট 2 বোন বাবা মা সহ আমি রাজধানী ঢাকার বুকেই বড় হই। আমি সেখানকার কোনো একটা স্কুলে পড়াশোনা করি। আমি ছোটোবেলা থেকে একটু প্রচণ্ড রকমের রাগী প্রকৃতির ছেলে ছিলাম। কাউকে খুব বেশি মানতাম না, কাউকে কোনো পরোয়া করতাম না। নিজের যেটা করতে মন চাইতো আমি সেটাই করতাম। আমি আমার রাজ্যে ছিলাম এক ভাতবিহীন রাজা। যেদিকে যেতে মন চাইতো সেদিকেই যাইতাম। মন চাইলে পড়াশোনা করতাম, তো মন চাইলে না। যেখানে যেতে মন চাইতো সেখানেই যাইতাম। এই নিয়ে আমার বাবার সাথে আমার ছোটোবেলা থেকে প্রচুর দ্বন্দ্ব লেগে থাকে। বাবা আমাকে পড়াশোনা করানোর জন্য, ভালো পথে আনার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আমি ওভাবে ঠিকমতো করে পড়াশোনা করি না। এমন করতে করতে আমার মা তখন খুব টেনশনে পড়ে গেল। বাড়িতে থাকা অবস্থায় আমি কোনোভাবেই পড়াশোনা করি না, স্কুলে যাই তো যাই না। তখন আমি সবেমাত্র ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার মা তখন আমার আব্বাকে বললো, একটা কাজ করো, ওকে তো বাড়িতে রেখে আমরা বাসায় রেখে ঠিকমতো পড়াশোনা করাতে পারি না। ও তো পড়াশোনা করে না, করে দুষ্টমি ফাইজলামি শয়তানি, তো এইভাবে তো আসলে হতে পারে না। তুমি একটা কাজ করো, তুমি ওকে আমাদের আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলে আবার হোস্টেল ছিল, অনেক দূর দূরান্তের বাচ্চারা হোস্টেলে থেকে পড়াশোনা করতো, তো ওখানে হোস্টেলের সিস্টেম ছিল। আমার মা তখন বাবাকে বললো, একটা কাজ করো, তুমি ইমতিয়াজকে হোস্টেলে ভর্তি করাই দাও, হোস্টেলে রাখো, এবং হোস্টেলে রাখলে পরে সবসময় শিক্ষকরা থাকবে, তাদের নজরদারিতে থাকবে, ওইখানে গেলেও খুব বেশি একটা দুষ্টমি করতে পারবে না, আশা করি ভালো হয়ে যাবে। এমনটাই আমার মা তখন আমার বাবাকে বললে পরে বাবা তখন আম্মাকে বলে যে ঠিক আছে, তুমি যেটা বলছো আমি ওর স্কুলের শিক্ষকের সাথে আলোচনা করি, দেখি ওনারা কী বলে। বাবা যথারীতি আমার শিক্ষকের সাথে আলোচনা করে আমার বিষয় নিয়ে। শিক্ষকরা আমার আব্বাকে সাপোর্ট দেয়, বলে এটাই দেন, ওকে হোস্টেলে দিয়ে দেন, হোস্টেলে থাকলে আমরা সবসময় নজরদারিতে রাখবো এবং ওই সময় ঠিক হয়ে যাবে, আপনি হোস্টেলে দিয়ে দেন। আমার মা আর বাবা তখন একমত হয়ে আমাকে আমার যেই স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলের হোস্টেলে পাঠিয়ে দেয়। কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে কি ভাই জানেন, আমি যখন বাসায় ছিলাম, বাসায় থাকার পরে আমি একটা বন্দি দশায় জীবন কাটাতাম। সম্পূর্ণ বন্দি দশা থাকতাম, অনেক প্রবলেম আমাকে ফেস করতে হতো। আমি ঠিকমতো আমার জীবনটাকে এনজয় করতে পারতাম না। কিন্তু হোস্টেলে আসার পরে আমি আমার জীবনটাকে যথেষ্ট পরিমাণের এনজয় করতে পারতেছি। সেখানে শিক্ষকরা যদিও সবসময় নজরদারিতেই রাখতো, কিন্তু নজরদারির বাইরেও আমাদের অনেকগুলো অপশন ছিল। সেই অপশনে আমি তখন প্রচুর পরিমাণের বেপরোয়া হয়ে উঠি। এতটাই বেপরোয়া হয়ে উঠি, আমি আমার কোনো শিক্ষকদের কথা মানি না এবং তখন যা করতে মন চাইতো তাই করতাম। আমার বাবা প্রতি মাসে আমার জন্য হোস্টেলের খরচ পাঠাইতো, কিন্তু ওই টাকা কোনোভাবে কোনো কাজে আসতো না।
ক্লাস 8 থেকে আমি অনেকগুলো সাবজেক্টে ফেল করে ক্লাস 9-এ উঠি এবং ক্লাস 9-এ ওঠার পরে আমার যে বড় ভাইগুলো আছে ইনাদের সাথে আমার আস্তে আস্তে করে সম্পর্ক হতে থাকে। আমাদের স্কুলের সাথেই কলেজ আছে এবং কলেজ আর স্কুলের স্টুডেন্টরা মিলে, ছাত্ররা মিলে একই মেস ব্যবহার করতো, মানে একই হোস্টেলে থাকতো। তো এই জন্য দেখা যায় আমি যখন ক্লাস 9-এ উঠি তখন আমার সিনিয়র বড় ভাইদের সাথে যারা কলেজে পড়তো ইনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সম্পর্কটা ঠিক এরকম, ভাইরা আমার যেখানে যাইতো ওখানে নিয়ে যাইতো। আমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিলাম, অনেকটা আমার বাবার মতো হয়েছে। আমার বাবা ঠিক এরকমই, তা বাবার মতো হয়েছে যার জন্য সিনিয়র ভাইরা যেখানে যেতে আমাকে সাথে করে নিয়ে যাইতো। ধরেন কোনো গ্যাঞ্জাম হয়েছে, ঝামেলা হয়েছে, ওইখানে আমাকে নিয়ে যাইতো। সব কিছু মিলিয়ে সিনিয়র ভাইদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এমন করে যখন সম্পর্কটা আস্তে আস্তে করে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, এক পর্যায়ে তখন এসএসসি পরীক্ষা আসে এবং এসএসসি পরীক্ষা আসলে পরে ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠে তখন এসএসসি পরীক্ষা আসে এবং ওই সময়ের ভিতরে মানে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে ক্লাস 10-এ ওঠার পর থেকে আমি সম্পূর্ণভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ি। নেশাগ্রস্ত হয়ে পড়ি বলতে এটা বড় ভাইরা যে থাকতো তারা যে রাজনীতি করতো স্কুল লেভেলে, তারা আমাকে দিয়ে রাজনীতি করতো, মানে স্কুল লেভেলের আমাকে তারা বড় ভাই হিসাবে বানায় এবং সেখানে আমি একটা আপনার রাজনীতি সংগঠনের একটা মোটামুটি পদও পাই। তো সেই পথটাকে অবলম্বন করে আমি তখন আরও পরিমাণের খারাপ হয়ে যাই, নেশা করি এবং যা করতে মন চায় তাই করি, কাউকে মানি না, কাউকে কিছু করি না এবং প্রেমের নামে মেয়েদের ইজ্জত নষ্ট করি। আমি এতটাই বেপরোয়া হয়ে পড়ি। এমন করতে করতে এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসিতে আমি 5 সাবজেক্টে ফেল করি। 5 সাবজেক্টে যখন ফেল করার পরে আমার ভিতর তখন আর পড়াশোনা হবেই না। আমি পড়াশোনার এই ঘন্টিটা তখন পার করে চলে আসছি। মানে বাবাও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে, সবাই তো চেষ্টার কোনো ত্রুটি লাগলো না, কিন্তু কোনোভাবেই তারা আসলে আমাকে পড়াশোনা করাইতে পারলো না। যখন পড়াশোনা করতে তারা ব্যর্থ হওয়ার পরে আমি তখন আর স্কুলে যাই না। স্কুলে না গিয়ে আমি তখন বাইরে বন্ধুবান্ধবের সাথে মিশি এবং যেহেতু স্কুলে থাকা অবস্থা আমার একটা টিম তৈরি হয়, বড় ভাই সিনিয়র ভাইদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমার অনেক বন্ধুবান্ধব থাকে। আমি স্কুলে যাই না, তারপরে স্কুলে সবগুলো আমার বন্ধু। আমি কলেজে যাই না, বাট কলেজে সবাই আমার বন্ধু। এমন করে আমার দিনগুলো সামনের দিকে পার হচ্ছিল। তখন বাবা সম্পূর্ণভাবে আমার আশা ছেড়ে দিয়েছে। মানে বাবা এটা ভেবেই নিয়েছে যে আমাকে দিয়ে আর কোনো কিছু হবে না, বা আমি যতই চেষ্টা করি বা বাবা যতই চেষ্টা করে আমাকে দিয়ে আর কোনো রকম কাজে আসবে না। তো যাই হোক, আমি তখন আমার মতো করি। এমন করতে করতে একদিন আমাদের স্কুলে অনুষ্ঠান হয়, স্কুল এবং কলেজ দুটো মিলিয়ে অনুষ্ঠান হয়, মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো সেই অনুষ্ঠান আমি তো সবসময় অনুষ্ঠানগুলোতে যাইতাম। বড় ভাইদের সাথে সম্পর্ক ভালো ছিল এবং সেই সম্পর্কের সূত্র ধরে যে কোনো সময় আমি কলেজ ইউনিভার্সিটিতে যাইতাম। তো সেদিন আমি বড় ভাই ইউনিভার্সিটিতে যাই এবং যাওয়ার পরে সাদা ড্রেস পরা একটা মেয়ে আমাদের কলেজে আসে এবং মেয়েটাকে এক দেখায় আমার অত্যাধিক ভালো লেগে যায়, মানে খুব ভালো লাগে। মেয়েটার ড্রেসও আমাকে খুব বেশি অ্যাট্রাকশন করে। এমন আমার তখন মানে এই যে এত বছর ধরে মানে এতগুলো বছর স্কুলে পড়াশোনা করেছি, বাট সেখানে আসলে কোনো মেয়েকে আমার ওভাবে ভালো লাগে নাই। এমনি পাইতাম, রিলেশন করতাম, একদিন দুদিন শারীরিক সম্পর্ক করতাম, এরপরে ছেড়ে দিতাম, কিন্তু কোনোভাবেই কোনো মেয়ের প্রতি আমার মন বসে নাই। বাট সেদিন ওই অনুষ্ঠানে যাওয়ার পরে সাদা পরিটার উপরে আমার মনটা বসে গেছে। মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে এবং ভালো লাগার পরে তখন জানতে পারলাম যে মেয়েটা কলেজে পড়ে, মানে আমাদের স্কুলের যেই পাশে কলেজ আছে ওই কলেজেই পড়াশোনা করে এবং দেখতে শুনতে মেয়েটা অনেক ভালো। তো যেহেতু আমি ওখানে আগে রাজনীতি করতাম, জুনিয়র যারা আছে তারা যারা রাজনীতি করে তারা তো সবাই আমার সাথে ভালো সম্পর্ক। এনাদের সাথে আলোচনা করলাম যে বন্ধু মেয়েটার নাম কি, বলে মেয়েটার নাম ফারজানা, বাড়ি কোথায়, কুমিল্লাতে। মেয়ের বাবা কি করে, ব্যাংকে চাকরি করে এবং আমাদের মতোই পারিবারিক অবস্থা, হোস্টেলে থাকে। মেয়ের ছোট একটা ভাই আছে এবং বড় একটা ভাই আছে এবং বাবা মায়ের মেয়ে এক চাই, দুটা ভাই তার। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছে। লাগার পরে মেয়েটার মোটামুটি ইনফরমেশন যতটুকু নিলে পরে এবার আমি তার আস্তে আস্তে ফোন নাম্বারটা ব্যবস্থা করতে শুরু করলাম যে একটু ফোন নাম্বারটা যদি দেয় তার সাথে আলোচনা করতে পারবো। পরে ফোন নাম্বারটা দিলেও পরে আমি ফোন নাম্বারটা আমি আমার বন্ধুবান্ধব দিয়ে ম্যানেজ করার পরে একদিন রাতের বেলায় তারা আমি ফোন করার পরে আমি বললাম যে আপু, আমার নাম হচ্ছে ইমতিয়াজ, আপনি সম্ভবত আমাকে চিনবেন, আমি পরিচয় দিই। পরে বলে হ্যাঁ চিনব না কেন, আপনি তো একটা সময় কলেজে ত্রাস করে বেড়াইতেন, এমন করেই বলে। আমি তখন বললাম আসলে কলেজে ত্রাস করে বেড়াইতাম, বিষয়টা একটু অন্যরকম, তা আসলে এরকম কিছুই না। উনি আমাকে বলে এসএসসিতে কয়বার ফেল করছিলেন। আমি বললাম পরীক্ষা তো একবারই দিয়েছি, ফেল করবো কয়বার। বলে কয় সাবজেক্টে? আমি বললাম 5 সাবজেক্টে। পরে বলে ও তখন বলে আমি কিন্তু এসএসসিতে A+ পাইছি জানেন। আমি বললাম ও আচ্ছা মাশাআল্লাহ, তাহলে তো আপনার যে অনেক ভালো, থ্যাংক ইউ A+ পাওয়ার জন্য। তা আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? বলে হ্যাঁ বলেন, কি বলবেন। আমি তখন বললাম দেখেন, আপনাকে আমি ওই দিন কলেজের অনুষ্ঠানগুলোতে গেলাম, আপনাকে দেখলাম, আমার আসলে অনেক ভালো লেগেছে, সত্যিকার অর্থে আপনি দেখতে অনেক বেশি সুন্দরী। নিয়ে বলে থ্যাঙ্কস, ধন্যবাদ।
আমি বললাম, তো আপনি কি কোনো রিলেশনে আছেন? তো আমাকে বলে, এটা তো আমার ব্যক্তিগত প্রশ্ন, এই প্রশ্নটা কেন করলেন? আমি বললাম, না, ব্যক্তিগত প্রশ্ন হতেই পারে, আসলে এত দ্রুত এই ধরনের প্রশ্ন করা ঠিক না, বাট তারপরেও জানতে ইচ্ছে হলো আর কি, সেখান থেকে জিজ্ঞেস করা, জানার ইচ্ছা মানেই তো জিজ্ঞাসা, তাই না? তা আমাকে বলে, না আসলে ওভাবে কাউকে ভালো লাগে নাই, বাট আমার একটা রিলেশন ছিল স্কুল বয়সে, এটা পিচ্চি বাচ্চা রিলেশন, ওটা ভেঙে গেছে। কুমিল্লা থাকা অবস্থায় রিলেশনে ছিলাম, ওটা এখন নাই, বাট এখানে এসে কলেজে ভর্তি হলাম, মোটামুটি এই পর্যন্ত কাউকে ভালো লাগে নাই। আমি বলি, তো আমাকে কেমন লাগে? বলে, আপনি তো একটা গুন্ডা, আপনাকে কেমন লাগবে মানে? আমি বললাম, না, যদি আমি আপনাকে প্রপোজাল দিই, রিলেশন করতে চাই। আমাকে বলে, না ভাইয়া সরি, আসলে মানে আপনার সাথে মানে রিলেশন করার মতো কোনো রুচি আমার নাই, এবং নিজের চেহারা একটা আবার আয়নাতে দেখেন, লাগে তো গাঞ্জাখোরের মতো, আমার মতো সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে আসছেন। আমার পিছনে কত বড় বড় শিল্পপতির ছেলেরা ঘুরে, কত সুন্দর ছেলেরা ঘুরে, কত শিক্ষিত ছেলেরা ঘুরে, আমি ওদেরকে পাত্তা দিই না, ওদেরকে টাইম দিই না, আর আপনারা টাইম দেবো কোত্থেকে? এটা বলে একরকম ছোটোখাটোভাবে অপমান করে তখন ফোনটা কেটে দিল। ওর অপমানটা যদিও ছোট ছিল, কিন্তু আমার কাছে এই অপমানটা অনেক বড় মনে হলো। চিন্তা করলাম কী করা যায়, সারাটা রাত ঘুমাইতে পারিনি, মানে শরীরে রক্তগুলো টকবক করতেছিল রেগে মেগে, সারাটা রাত খুব কষ্টে কাটে। অ্যান্ড পরের দিন আমি তখন ঘুম থেকে উঠে সকালবেলায় কলেজের দিকে হাঁটতে থাকি, যে কলেজে যাবো, কলেজে গিয়ে কিছু একটা করে বসবো। তো যাওয়ার পরে বড় ভাই যারা মানে ছোটো ভাই যারা ছিল ওই কলেজে, সবাইরে ডাকলাম, ডাকে বললাম যে, বন্ধু, ফারজানা নামের এই মেয়ে আমার কালকে অপমান করছে, আমার মেয়ের অনেক ভালো লাগছে, কিন্তু মেয়ে আমার ইনসাল্ট করছে, তোরা যদি পারোস আমার বন্ধুবান্ধব হিসেবে কিছু কর। সবাই তখন বলতেছে, আরে ভাই, আপনি এই মেয়ের সাথে কথা বলতে গেছেন কেন? এই মেয়ে তো আমাদের কলেজের অনেক রাগী একটা মেয়ে, এই মেয়ে তো কারো কথা মানে না, কারো কথা শোনে না, এবং মেয়ে প্রচণ্ড রকমের রাগী, বদমেজাজি, বদস্বভাবী। আমি তখন বললাম, যতই বদমেজাজি হোক, যতই বদস্বভাবী হোক, যতই রাগী হোক, আমি এই মেয়েকে বিয়ে করবো, তোরা কেমনে কেমনে কী করবি কর। তো বন্ধুবান্ধবরা বলতেছে, ভাই এটা কীভাবে সম্ভব, এই মেয়ে তো রিলেশন করবে না, ওই সহজে রিলেশনে যাবে না, আর আপনি যতই চেষ্টা করেন এতে আসলে কোনো লাভবান হবে বলে মনে হয় না। আমি বললাম, এই মেয়ের না পাইলে কিন্তু উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলবো। এমন করে আমি তখন মেয়েটাকে ডিস্টার্ব করতে থাকি, ডিস্টার্বের মাত্রা তখন বাড়াই দিলাম। যখনই মেয়ে রিক্সায় উঠে, আমি তখন রিক্সায় থামাই ফেলে, রিক্সা থামিয়ে দিয়ে কথা বলি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অলওয়েজে তাকে ডিস্টার্ব করতে থাকি। এরকম করে ডিস্টার্ব করতে করতে এক পর্যায়ে মেয়ে তখন পরিবারের কাছে গিয়ে প্রথমে স্কুলে বিচার দেয়, মানে আপনার কলেজে বিচার দেয়, কিন্তু কলেজে বিচার দেওয়ার পরেও কলেজ শিক্ষকরাও তো আমার সম্বন্ধে জানে যে ইমতিয়াজ কেমন বা ইমতিয়াজের অবস্থান। এটা জানার পরে কলেজের শিক্ষকরা আমার কেউ কিছু বলে না, মানে ভয়েও বলতে পারে না। এবং না বলার পরে এই মেয়ে তখন করে কি তার বাবার কাছে বিচার দেয়, মানে বাসায় গিয়ে বাবার কাছে বিচার দিলে পরে এই মেয়ের বাবার আবার কেমন একটা লিঙ্ক আছে রাজনীতির লাইনে। তখন আমাদের মানে আপনার থানা লেভেলের এক বড় ভাইয়ের কাছে তখন বিচারটা চলে যায়। গেলে পরে বড় ভাই আমারে ফোন দিয়ে আমারে বলে যে, ইমতিয়াজ তুমি একটু আমার অফিসে আসো। তো অফিসে যেতে বলে আমি যাই, এবং গেলে পরে তিনি আমাকে তখন বিষয়টা পরিপূর্ণভাবে খুলে বলে যে, ফারজান আমাদের লোকালি আমাদের এক সিনিয়র বড় ভাইয়ের আত্মীয় হয়, এবং তুমি নাকি তাকে বিরক্ত করো, কলেজে গেলে তারা আর বিরক্ত করবা না। এবং আমি বললাম যে, ভাই বিরক্ত তো করি না, মেয়েরা ভালো লাগে, বিয়ে করতে চাই। পরে আমার বলে, মেয়ে সবেমাত্র কলেজে পড়ে এবং তারা তো তোমার কাছে বিয়ে দিবে না, মেয়েটার আর বিরক্ত করো না। এই বলে তখন আমার ওই বড় ভাই আমাকে মোটামুটি একটু শাসিয়ে কথা বলে। তখন আমি বাসায় আসার পরে আমার কাছে মনে হলো যে আমি রাজনীতির পদটা প্রয়োজনে ছেড়ে দেবো, যে রাজনীতি আমার একটা পদ আছে, পদবি আছে, এই পদবিটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে হলেও আমি এই মেয়েকে আমার আয়ত্তে নিয়ে আসবো, এই মেয়েকে আমার কবজায় নিয়ে আসবো, এবং আমি যেভাবেই পারি এই মেয়েকে বিয়ে করবো। এইরকম একটা প্ল্যানিং তখন আমার মাথার মধ্যে কাজ করতে শুরু করে। বাট এটার মধ্যে কিন্তু খারাপ কোনো চিন্তা ভাবনা না, যে মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করা বা এরকম কিছু একটা, তেমন কিন্তু না। বাট ইচ্ছে করলো তাকে বিয়ে করব, সংসার করব। আমি আমার ওই বড় ভাইয়ের কথাকে ওভারটেক করে পুনরায় আবারও ফারজানাকে আগের মতো করে বিরক্ত করতে থাকি। আবারও সে কলেজে যায়, আমি বিরক্ত করি, রাস্তাঘাটে যেখানে যে জায়গায় পাই ও জায়গায় বিরক্ত করি। এমন করতে করতে ভাই একদিন মোটামুটি বৃষ্টি পড়তেছিল, গুড়ি বৃষ্টি পড়তেছে, আমি মানে বৃষ্টির মধ্যে রিক্সা দাঁড়া করাই ফেললাম। তো রিক্সার ভিতরে আপনার কভার ছিল না, কভার না থাকার কারণে সে ভিজে যাচ্ছে, হাতে কোনোগুলো বই ছিল। আমাকে বলতেছে, ইমতিয়াজ ভাই আমি ভিজে যাচ্ছি, আমার বইগুলো ছিঁড়ে মানে নষ্ট হয়ে যাবে, এখানে কিছু ইম্পর্টেন্ট পেপারস আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, সো আপনি আমার রিক্সাটাকে ছেড়ে দেন। আমি বললাম, আজকে বৃষ্টিতে আমি ভিজতে ভিজতে তোমার সাথে রিক্সা দিয়ে যাবো। আমাকে বলে, প্লিজ ভাই আপনি আমাকে ছেড়ে দেন, আমার বইগুলো ভিজে যাবে। তা আমি একটু তার সাথে জোরাজোরি করতেছি। একবার যেও তখন হঠাৎ করে রিক্সা থেকে নেমে কোনো কথা নাই বার্তা নাই, ঠাস ঠাস করে আমাকে জুতা দিয়ে মারতে শুরু করে। এবং জুতা দিয়ে মারতে শুরু করে আশেপাশে তখন প্রায় অনেকেই তো আমাকে চিনে, যেহেতু আমি ওই এলাকাতে মোটামুটি বড় ভাই লেভেলে ছিলাম, অনেকেই তো আমাকে চিনে। সবাই তখন আইসা একদম চারপাশে দাঁড়ায় আছে, মেয়ে ইচ্ছে মতো আমাকে জুতা দিয়ে মারছে। মানে মারার পরে আমার শরীরের রক্ত তখন টকবক শুরু করছে। আমি ওই মেয়ের কিছুই করি না রাস্তার মধ্যে। মেয়ে চলে যাওয়ার পরে বাসার দিকে যাচ্ছি, ঠিক বাসায় যাচ্ছি ওই সময় আমার ওই সিনিয়র বড় ভাই আমার ফোন দিল, আমাদের রাজনীতি নেতা,
ফোন দিয়ে আমার বলতেছে, ইমতিয়াজ তোমার তো অনেকবার বললাম, তুমি তো আর আমার কোনো কথা শুনলে না, তোমাকে তোমার ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এটা বললো। পরে বাসায় গেলাম, বাসায় যে ইচ্ছা মতো ড্রাগস নিলাম, যে একেবারে মানে যে পদের জন্য আমি এত কষ্ট করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, এত মারামারি করলাম, কাটাকাটি করলাম, ওই পদটা চলে গেল। এবং এলাকায় যে আমার মান সম্মান ছিল, এলাকার সবাই আমাকে সম্মান করতো, গণ্য করতো, শুনতো, মানতো, এলাকার সব মানুষের কাছে আমার মান সম্মান তো ধূলিসাৎ হয়ে গেল। এই মেয়ে সবার সামনে আমাকে জুতো দিয়ে পিটাইলো। সুতরাং আমি সারাটা রাত ঘুমাইতে পারিনি, মানে সারাটা রাত নেশা করছি। 2টার দিকে পরে মানে আমার টিমের যারা আছে ওদের সবাইকে কল দিলাম, একটা আপনার কল কনফারেন্স করলাম। কল কনফারেন্সে সবার সাথে কথা বলতেছি, আমি সবাইকে বলতেছি তোদের জন্য আমি অনেক কিছু করছি, তোরা আজকে ওখানকার চাঁদা উঠাস, ওখানকার চাঁদা উঠাস, ভালোভাবেই চলস, বাট তোদের জন্য আমি অনেক কিছু করেছি, তোরা আমার জন্য একটা ছোট্ট কাজ করবি। বলে ভাই কী করবেন? আমি বলে তোরা ফারজানা নামের মেয়েটারে কিডন্যাপ করে নিয়ে আসবি কালকে সকালে। আমারে বলতেছে ভাই এটা কোনো অবস্থায় সম্ভব না, এই মেরে নিয়ে আসলে পরে ঝামেলা হবে, আমাদের কিচ্ছু থাকবে না। আমি বললাম তো তোরা পারবি না? বলে না। আমি যে ঠিক আছে, যা তোরা যদি না পারোস তাহলে আমি একাই মাঠে নামবো। তাই এবার আমার কিছু বলাবেন আছে যারা আমাকে অনেক বেশি স্নেহ করো, ওরা বলে ভাইয়া ঠিক আছে সমস্যা নাই, তবে এভাবে না, ফারজানার একটা বান্ধবী আছে কুলি নামের, ওই কুলি মেয়েটাকে দিয়ে ফারজানাকে ডাকাবো, ডাকায় তখন ফারজানারে নিয়ে আসবো। আমি যে ঠিক আছে তাহলে এটা কর। পরে একটা রেস্টুরেন্ট বলতে একটা কফি শপের মতো আছে আমাদের কলেজের পাশেই। তা কফি শপে আমি বসে আছি, বসে থাকা অবস্থায় ওই কলি মেয়েকে দিয়ে ফারজানাকে ডাকাইছে। ঢাকানোর পরে ফারজানা আসছে, আইসে তো আমাকে এখানে দেখার পরে অবাক। আমি বললাম চলো তোমার সাথে কথা আছে। ও বলে কী কথা? এমন কথা আছে, পোলাপাইন মানলো। আমার সাথে তখন প্রায় 8-10 জনের মতো আছে সবাই। তো মেয়ে বলতেছে আপনি আমার হাত ধরছেন কেন? আমি বললাম হাত ধরছি কেন মানে চলো। এই কথা বলে টানা হেঁচড়া করে নিচে মাইক্রোবাস ছিল, মাইক্রোবাসে উঠে ফেলছি। মাইক্রোবাসে উঠে একদম সোজা আমার এক বড় ভাইয়ের বাসা আসতে, বড় ভাইয়ের বাসায় নিয়ে গেছি, বাসায় আটকে আমি বললাম যে দেখো তুমি আমার রাস্তার মধ্যে জুতো দিয়ে মারছো, আমি ইমতিয়াজ চাইলে ওই জায়গাটা তামা করে দিতে পারতাম, আগুন লাগাই দিতে পারতাম, কিন্তু আমি তোমার ভালোবাসি তাই কিছুই করি নাই। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি যত পরিমাণের পাগলামি করা দরকার সব লেভেলের পাগলামি করছি, বাট এরপর আমি তোমারে পাইলাম না। আর আজকে আমি তোমারে কিডন্যাপ করতে বাধ্য হয়েছি, যেটা আমি কখনোই চাইনি, কিন্তু শেষ পর্যন্ত আমি এটাই করেছি, কারণ এছাড়া তোমাকে পাওয়ার অন্য কোনো রাস্তা আমার কাছে আর খোলা ছিল না। তো আমাকে বলো জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? জোর করে ভালোবাসা পাওয়া যায় না এটা আমি জানি, তবে আমি জোর করে তোমাকে বিয়ে করতে চাই। ভালোবাসা পাই বা না পাই দেহ তো পাবো। আমাকে বলে তাহলে বিয়ে করতে হবে কেন? আপনি দরজা লাগাই দেন এবং দরজা লাগিয়ে আপনার যেটা উপভোগ করা সেটা করে নেন। আমরা যে না ওইটাই করবো, তবে হালালভাবে করব। আমাকে বলে বাহ আপনি কি হালাল হারাম বুঝেন? যদি সেটাই বুঝতেন তাহলে একটা মেয়েকে এভাবে কিডন্যাপ করে নিয়ে আসতেন না। আমি বললাম তুমি কি বিয়ে বসবা নাকি বসবে না? বলেন আমি বিয়ে করবো না। কাজিরে নিয়ে আসলাম, কাজিরে নিয়ে আসার পরও না কোনোভাবেও বিয়ে বসবে না, বিয়ে করবে না। একটা পর্যায়ে আমি প্রচুর পরিমাণে রেগে গিয়ে রাতের বেলায় তার উপরে যেটা করার ওটা করে বসি, যে কোনোভাবেই তো পারি না। এবং এটা করার পরে পরের দিন সকালবেলা তারা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে মেয়ে তার বাসায় চলে যায় এবং আমি দেখতে পেলাম যে ঢাকার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেছে যে আমার নামে মোটামুটি মামলা হয় নাই, বা মেয়ের বাবা কোনো মামলা করে নাই, অথবা মান সম্মানের কথা চিন্তা করে মানুষকে জানায় নাই। কিন্তু যাদেরকে জানিয়েছে তারা রাজধানী ঢাকার বাঘ, এক কথায় বলা চলে। আমি তখন প্রাণের মায়ায় ঢাকা থেকে পালাই। আমি তখন আপনার চিটংয়ে চলে যাই। চিটংয়ে তাও আমার রাজনীতি এক বড় ভাই, ওনার বাসায় যাই। উনি আমাকে জায়গা দিতে চায় না, অনেক কষ্টে পরে ওনার কাছে স্পেস নেই, ওনার বাসায় যাই। আর এদিক দিয়ে আমাদের বাসার মধ্যে প্রচুর ঝামেলা হইতেছে, সিনিয়র নেতাকর্মীরা আসতেছে, এরকম ঝামেলা। 1 সপ্তাহ পর্যন্ত এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়, কিন্তু 1 সপ্তাহ পরে হঠাৎ করে আমার আব্বা তখন আমার বলে, এরই মাঝে আব্বার সাথে আমার টুকি রেখে কথা হচ্ছে, এই যে আমি অপকর্মগুলো করে বেড়াচ্ছি, আব্বু যে আমাকে সাপোর্ট দেয় তা কিন্তু না, আবার সন্তান হিসেবে আমাকে খুব আদর করে। আমি যেখানে বিপদে পড়ি, যে কোনো জায়গায় বিপদে পড়ি, আমার বাবা কিন্তু দৌড়ে যায় আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, আমাকে সেভ করার জন্য বাবা দৌড়ে যায়। পরে বাবা আমাদের এলাকার লোকজনের সাথে কথাবার্তা বললো, সিনিয়র যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে আমার আব্বা 1 সপ্তাহ পর আমারে বললো যে দেখ এই মেয়ের তো তুই যা সর্বনাশ করা তা তো করেইছিস, এবং এখন একটা কাজ করে মেয়ের বিয়ে করে ফেল। আমি তখন বললাম আব্বা আমি তোর বিয়ে করতে চাইছিলাম, বিয়ে বসতে রাজি হয় না দেখে তো আমি এগুলো করছি। আমার আব্বা বলে তুই বাড়িতে আয় এবং মেয়ের পরিবারের সাথে আমি কথা বলছি, পারিবারিকভাবে বিয়ে হয়ে যাক। আমি তো বলতেছি আরে ভাই আমি তো চাচ্ছিলাম যেটা চাচ্ছিলাম সেটা এত ঘুরিয়ে পেঁচিয়ে হচ্ছে, তা সমস্যা নাই। পরের দিনে বাড়িতে আসলাম, মানে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে তখন পারিবারিকভাবে মোটামুটি খুব ছোট্ট আয়োজনের পরে ওই মেয়ের সাথে আমার বিয়ে হয়, মানে ফারজানার সাথে বিয়ে হয়। বিয়ে হবার পরে আমার ছোটো বোনগুলো তখন অনেক মজা মাস্তি করলো আমার বিয়েতে। রাতের বেলার সাথে আমার বাসর ঘরে আসি এবং চিন্তা করলাম যেহেতু ওকে বিয়েই করছে এবং সারা জীবন তার সাথে আমার থাকাই লাগবে, তা এখন আমি কি করব? কারণ হুটহাট করেই তো তাকে আসলে ওভাবে কোনো কিছু বলা যাবে না, বা
যেটা হবার সেটা হয়ে গেছে, এখন কি করা যায়। বাসর ঘরে আসলাম, আসার পরে দেখি যে ও খুব মুখ গোমরা করে বাসর ঘরে বসে আছে। আমি গিয়ে হচ্ছে ওর পা চেপে ধরছি, পা ধরে কান্না করেছি, ফারজানা তুমি আমার মাফ করে দাও, আসলে আমি তো এটা অন্যায় করছি, আমি বুঝতে পারি নাই, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। যেন পা ধরে এরকম ক্ষমা চাও, আমাকে বলো আজকে তো পা ধরে আমি তোমাকে সালাম করার কথা, উল্টা তুমি আমার পা ধরতেছো কেন? আমি বললাম না, পা ধরতেছি এই কারণে যে দেখো আসলে আমার ভুল হয়ে গেছে এবং এটা করা আমার ঠিক হয় নাই। ও তখন আমাকে বলে, আমি তোমাকে কি বলবো, তোমার চেয়েও বড় শিয়ানা হচ্ছে তোমার বাবা। তোমার বাবা এত বড় শিয়ানা পাবলিক যে তুমি আমাকে দর্শন করলা, অথচ সে আমাকে তোমার ঘরের বউ বানায় নিয়ে আসলো। তোমার আব্বার মতো এত ডেয়ারিং পার্সন কিন্তু হয় না। আমি বললাম তুমি আমার আব্বাকে এরকম করে বইলো না, আমার আব্বা বড় সহজ সরল বোকা শোকা টাইপের একটা মানুষ। ও তখন আমার সাথে হাসাহাসি করে বলো, তোমার বাবা বোকা মানুষ, এরকম করে। যাই হোক, আমাদের মাঝে যে একটা দ্বন্দ্ব ছিল, রাগ ছিল, ক্ষোভ ছিল, অভিমান ছিল, ঝগড়া ছিল, এই সব কিছু মুহূর্তের মাঝে সমাধা হয়ে যায়। এবং সমাধা হয়ে যাওয়ার পরে আমার বাসরঘরটা খুব সুন্দর করেই কাটে। রাতটা কাটলো বাসরঘরটা এবং পরের দিন আমি ওর সাথে খুব সুন্দর করে সংসার করতেছি। আমার সাংসারিক জীবন আসলে তেমন কোনো ঝামেলা নাই। এইভাবে একটা মাস কেটে গেল, বাট আমি তেমন কোনো কাজ করি না। বাবা আমাকে এখানে কাজে পাঠায়, ওইখানে কাজে পাঠায়, বাট আমার আসলে কোনো কাজই হয় না। কাজে পাঠালে আমি কোনো কাজ করতে পারি না এবং কোনো কাজের প্রতি আমার কোনো কনসাল্ট আসে না। কেমন জানি ভিতর থেকে এক ধরনের একটা অন্য কিছু কাজ করে, কোনো কিছু ভালো লাগে না, হয় না কাজ করা বা নিজেকে প্রতিষ্ঠিত করতে। বিয়ে করছি, বউ আছে, বউর জন্য একটা ভালো কিছু কেনাকাটা করতে হবে, অনেক ধরনেরই তো জিনিসপত্র আছে, বাট কোনো কিছু আমার ভালো লাগে না। সব কিছু আমার কাছে কেমন জানি একটা বিস্বাদ মনে হয়, ভিতরে এক ধরনের চাপা কষ্ট কাজ করে, ভালো লাগে না এক কথায় যেটা। এরকম করে আমার বাবাও তখন খুব টেনশনে পড়ে যায় এবং বাবা মাকে গালাগালি করে যে তোর মতো সন্তান আমি কেন পেটে ধরলাম, তোর মতো সন্তান আমি কেন দুনিয়াতে আনলাম, তোর মা কেন তোরে পেটে ধরলো, এইটা ওইটা বলে বাবা মোটামুটি আমার উপরে খুব টর্চার করে। এবং মা আমারে বলে, তুই বিয়ে করছিস, তোর ঘরে বউ আছে, তোর কি মনে হয় না যে কটা টাকা তোর ইনকাম করা দরকার, তোর বাবা এই বুড়ো বয়সে তোর বউরে খাওয়াইতে আসে, এগুলো বলে। বাবা মায়ের এসব ঝামেলার ভিতরে পড়ে আমি তখন চিন্তা করলাম যে যাবে, এটা যাই হোক, আমি ইনকাম যাবো। তো ইনকামের রাস্তা আমার কাছে তখন একটাই, সেটা হচ্ছে চিন্তাই। আমি তখন চিন্তা করার জন্য আমাদের চিন্তার যে গ্রুপ আছে ওই গ্রুপের সাথে যোগ দিয়ে ফেলি এবং তাদের সাথে রাতের বেলায় চিন্তায় ডাকাতি যা করার ওগুলোই করব। এরকম করে প্রায় 1.5-2 মাসের মতো আমি এগুলো করি, বাট আমার বাবা কিন্তু জানে না। আমি বাবারে বলি যে বাবা একটা নাইট গার্ডে চাকরি পেয়েছিলাম, ওই চাকরিটা করি, এই জন্য সন্ধ্যার সময় জায়গা, সকালবেলা আসি। তা আব্বাও তখন আর তেমন কিছু বলে না, ভাবে যে কোথাও মনে হয় ভালো চাকরি পেয়েছি এই জন্যই। এরকম করতে করতে প্রায় 1.5 মাস পরে হঠাৎ করে একদিন আমরা একটা বাস ডাকাতি করতে গিয়ে ধরা খেয়ে যাই। আপনার কমলাপুরের ওই দিকেই ধরা খাই এবং ধরা খাওয়ার পরে আমাদেরকে ওখান থেকে পুলিশে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে আমার আব্বাকে ফোন দেয় এবং আব্বাকে ফোন দেয়, সাথে সাথে এটা ভিডিও করা হয়, আপনার টিভিতে পর্যন্ত চলে আসে, নিউজে চলে আসে। এবং নিউজে এটা আসার পরে আমার আব্বা সেদিনে যেটা নিউজে যেদিন আসে ওই দিনে আমার আব্বা হার্ট অ্যাটাক করে। আব্বা হসপিটালে চলে যায় এবং আব্বা হসপিটালে যাওয়ার পর আব্বার অবস্থা খুব খারাপ এবং আমাকে ওইখান থেকে আমার মা লোকজন ধরে বা লবিং করে খুব কষ্ট করে বের করে। আমি বের হয়ে হসপিটাল থেকে আপনার জেলখানা থেকে বের হয়ে আসার 7 দিনের মাথায় 1 সপ্তাহের মাথায় আমার আব্বা হসপিটালে মারা যায়। এবং আব্বার মারা যাওয়াটা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আমার বাবা ছিল একমাত্র ইনকাম করতো আমাদের পরিবারের জন্য, কিন্তু এই বাবার মৃত্যুতে আমার গোটা পরিবার সহ আমি একদম ভেঙে পড়ি। আমার আর কোনো কিছুই ভালো লাগতেছিল না। আব্বু মারা গেল এবং আব্বুর দাফন কাফন হলো, আমরা গ্রামের বাড়িতে নিয়ে গেলাম, আব্বুকে দাফন কাফন করলাম এবং গ্রামের বাড়িতে আব্বুকে দাফন কাফন করার পরে আমাদের ঢাকা থেকে আমরা আমাদের মোটামুটি যা ছিল সব কিছু নিয়ে তখন ঢাকা থেকে চলে আসি, যেহেতু আব্বু মারা গেছে। এবং আব্বার মোটামুটি পেনশনের কিছু টাকা আমার আম্মা পাইছি, ওইটা দিয়ে ছোটো 2টা বোন আছে, তাদের বিয়ে দিতে হবে। আবার আমিও তো তেমন কোনো কিছু করি না, আমারও একটা লাইন ফেন ধরতে হবে। এই অবস্থার ভিতরে আবার আমরা তখন ঢাকা থেকে পরিপূর্ণভাবে সব কিছু নিয়ে গ্রামের দিকে চলে আসি। তো গ্রামে থাকতেছি, গ্রামে ভালো অবস্থানে আসি, সমস্যা নেই। আমার আব্বা মারা গেল, আব্বুর জন্য আপনার 5 দিনের যে মিলাদ মাহফিল হয়, ওই মিলাদ মাহফিল করলাম, মোটামুটি সব কিছু ঠিকঠাক করলাম। কিন্তু বড় বিষয় হচ্ছে এভাবে 1টা মাসের মতো কেটে গেল। এই 1টা মাসের ভিতরে আমার বউ কিন্তু আমার সাথে খুব ঝামেলা করতেছে। আগে তো আব্বার মুখের দিকে তাকায় তেমন কিছু বলতো না, আব্বু আছে বা আব্বু সব কিছু দেখাশোনা করতেছে, এই জন্য অনেকটাই সফট ছিল, নরম ছিল, খুব বেশি একটা সিন ক্রিয়েট করে নেয়, ঝামেলা করে নেয়। কিন্তু এখন দেখি যে তার ঝামেলার মাত্রা অনেক পরিমাণে বেড়ে গেছে। ও আর এটা মেনে নিতে পারতেছে না। কথায় কথায় আমার সাথে ঝগড়া করে, ঝামেলা করে এবং আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমি চিন্তায় করতে গেছি, চিন্তায় কেন করলাম, কেন চিন্তায়কারী হলাম, এই নিয়েও প্রচুর পরিমাণের টেনশন, ডিপ্রেশন। কিন্তু গ্রামের বাসায় একটা কথা আছে যে মরার উপরে খাড়া।
এইভাবে আপনার এই একটা মাস কেটে যাওয়ার পরে বাবা মৃত্যুর 1 মাস পরে হঠাৎ করে একদিন সকালবেলা এক মহিলা আমাদের বাড়িতে চলে আসছে। আমাদের বাড়ি খোঁজ করতে করতে এক মহিলা, এবং মহিলাকে দেখার পরে তো মানে আমি মহিলাকে দেখে অবাক হয়ে গেলাম যে আমাদের গ্রামের আরও কয়েকজনে মিলে মহিলাকে আমাদের বাড়িতে নিয়ে আসছে। তো মধ্যবয়স্কর থেকেও একটু কম বয়সী মহিলার আমাদের বাড়িতে আসছে, আয়সা বলতেছে আমার আব্বার নাম বলে এটাকে ওনার বাড়ি, মানে মরহুম মানে ওনার বাড়ি। আমি বললাম যে জি এটাই ওনার বাড়ি, আপনি কে? পরে বলতেছে আমারে আপনি চিনবেন না, আমি ওনার স্ত্রী। আমি তখন বললাম মানে কার স্ত্রী? পরে বলে যিনি মারা গেছে আমি ওনার স্ত্রী। আমার মা আরে বললাম যে মা এগুলো কী বলে, আব্বা কি বিয়ে করছে নাকি? আমার মা বলে মা এই ধরনের কোনো কথা তো শুনি নেই, বা তোর আব্বার মুখে তো এই ধরনের কোনো কথা শুনি নেই, তোর আব্বা বিয়ে করবে বা বিয়ে শাদী করছে এগুলো কী ধরনের কথা, এই মহিলা কে আসলে? এ তো পাগল, মানে পাগল মহিলা। আমি বললাম যে দেখেন আপনি সম্ভবত ভুল করতেছেন, এটা আমার আব্বা এই ধরনের কোনো মানুষ না, বা আমার আব্বা যথেষ্ট ভালো মানুষ, আমার আব্বা বিয়ে শাদী করছে, সেকেন্ডলি আমাদেরকে কোনো কিছু বলে নাই। পরে মহিলা বলতেছে হ্যাঁ আপনার আব্বা আপনাদেরকে কোনো কিছু বলে নাই, এটা ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে কি উনি আমাকে বিয়ে করেছে আজ অনেক বছর আগে, এবং আমার আগে একটা বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ড মারা যায়, এবং আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার দিন রাতগুলো খুব কষ্টে কাটতেছিল। আমি তখন বেসরকারিভাবে ওনাদের ওই অফিসে চাকরি নেই, এবং চাকরি নেওয়ার কিছুদিনের মাথায় আমি তখন ওই অফিসের কিছু বড় বড় সিনিয়র নেতা মানে সিনিয়র আপনার অফিসারদের নজরে পড়ে যায়, এবং তারা আমাকে ভোগ করার জন্য খুবভাবে চেষ্টা করে, এবং তাদের ওই লালসার শিকার হয়ে যাওয়ার পরে আপনার আব্বা তখন এসে আমার হাত ধরে এবং তিনি আমাকে বিয়ে করে, আমাকে শর্ত দেয় যে আমি তোমাকে বিয়ে করব, তোমার বরণ পোষণ থাকা খাওয়ার সব কিছুর দায়িত্ব আমি নেব, কিন্তু কোনো সময় আমার পরিবারের কাছে গিয়ে আমার বউর সন্তান আছে ওইখানে যাইতে পারবা না। পরে আমি চিন্তা করলাম যে এই সহজে বেঁচে থাকার জন্য আমার একটা মাথা গোটা ঠাঁই দরকার, এবং এই জন্য আমি আপনার আব্বাকে বিয়ে করি, এবং তিনি আমাকে এতদিন ভাড়া রেখেছিল, বাট তিনি যখন মারা গেল আমার খরচ বরচ দিচ্ছেন, আমি চলতেও পারতেছি না, যার জন্য বাধ্য হয়ে আমি এই জায়গায় আসছি। আমি খারাপ কোনো লাইনেও যেতে পারি না, কারণ খারাপ কোনো লাইনে গেলে আমি আল্লাহর কাছে দায় দিতে হবে, যেহেতু আপনার আব্বা আমাকে বিয়ে করেছে। আমি মহিলার কথা শুনে মনে হয় আসমান থেকে বললাম যেটা কী ধরনের কথা আপনি বলেন, এই ধরনের কোনো কথা তো হতেই পারে না। তিনি বলে আপনাদের বিশ্বাস হয় না জানি, যার জন্য আমি সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে আসছি। এই বলে আমার আব্বার আইডি কার্ড, আমার আব্বার ছবি, ইভেন হচ্ছে তার বিয়ের কাবিননামা, এই সমস্ত ডকুমেন্টগুলি সে আমাকে দিল, আমার হাতে দিল। আমি তখন ডকুমেন্টগুলো চেক করতেছিলাম, দেখলাম যে সব কিছু রিয়েল। আমার আব্বা যে তাকে বিয়ে করছে এটাও রিয়েল, এবং তার কাছে যে ডকুমেন্টগুলো আছে দিস ইজ ভেরি স্ট্রং ডকুমেন্টস, মানে ডকুমেন্টসগুলো অনেক স্ট্রং, এবং তাকে বিয়ে করা হয়েছে, এবং কম না প্রায় 6 লক্ষ টাকা কাবিনে আমার আব্বা তাকে বিয়ে করছে, কাবিনের টাকা ওখানে উল্লেখ করা আছে। এবার আমি মহিলা তো আর এখন বাইরে যেতে দিতে পারি না, যেহেতু এলাকার লোকজন সাথে করে নিয়ে আসছে। তারা বলে তোমার আব্বা যেহেতু মহিলাকে বিয়ে করছে মহিলাকে ঘরে নিয়ে যাও। এই মহিলাকে তখন ঘরের ভিতরে নিয়ে গেলাম, বাট ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে আমার আম্মা তখন কান্নাকাটি করতেছে, মানে প্রচুর কান্নাকাটি করতেছে, এবং আব্বাকে গালাগালি করতেছে যে এরকম একটা কাজ করলো, এরকম একটা ঘটনা ঘটাইলো, আমরা কিছুই জানলাম না, এরকম একটা ঘটনা ঘটায় মারা গেল, আমাদেরকে তো কোনো কিছুই বললো না, এখন হুট করে কোন মহিলা চলে আসছে জানি না শুনি না, সে কী করে না করে আমাদের কোনো ক্ষতি করে কিনা, মানে মোটামুটি তারা মানে আমার মানে মা তখন খুব টেনশনে পড়ে গেল। এবং এই মহিলা মোটামুটি ভালোই ছিল, সে যে খুব খারাপ ছিল তাও না, খুব সফট একদম নরম মনের মানুষ ছিল। আমার আম্মা যা বলতো আমার আম্মার কথাবার্তা শুনতো। এই অবস্থার ভিতরে এই যে বিষয়গুলো আমার শ্বশুরবাড়িতে জানাজানি হয়ে যায়, আমার শ্বশুরবাড়িতে জানাজানি হয়েছে যে আমার আব্বা এর আগে একটা বিয়ে করছে, বিয়ে করে মারা গেছে, এবং আমিও তো কোনো ইনকাম করি না, কোনো ইনকাম সোর্স নাই, ডাকাতি করতে গিয়ে ধরা খাইছি, আমার টেলিভিশনের পর্দায় আমার ছবি চলে আসছে। মানে এত কিছু হয়ে যাবার পরে আসলে আমার শ্বশুর ফারজানাকে আর আমার ঘরে রাখবে না, তিনি তখন সিদ্ধান্ত নিল ফারজানাকে নিয়ে যাবে। এবং এই বলে ফারজানা তখন কী করলো, মানে সে তারও বাচ্চা কাচ্চা হয় না ভেবে সে ইচ্ছে করেই নেয় না, এক পর্যায়ে সে তার বাপের বাড়িতে গেল, ঢাকায় গেল, এবং ঢাকায় যাওয়ার পরে ফারজানা আর আসতেছে না। মাস 3 কেটে গেল, আমি যতই তাকে আনার জন্য চেষ্টা করি, ওদের পরিবারে যাই এবং ওকে আনতে চেষ্টা করি, ও আসবে না। ও কথা একটাই বলে আমি যাব না, তোমার কোনো ইনকাম সোর্স নাই, তোমার কোনো কামাই রুজি নেই, তোমার আব্বা পেনশনের যে কটা টাকা পাইছে এগুলোও প্রায় শেষের দিকে, তা আমি যাব না। আমি বললাম যে দেখো আমি কোনো না কোনো একটা ইনকাম শুরু করব। এরপরে শুরু করলাম আমার বাবাকে নিয়ে, যে আমার বাবার চরিত্রও খারাপ ছিল, এই জন্য আমার চরিত্রও খারাপ, আমার চরিত্র ভালো না। আমার আব্বা বিয়ে করছে, বিয়ে করে কাউরে বলে নাই, মারা গেছে, ওই বউ চলে আসছে বাড়িতে, মানে মোটামুটি আমাকে যে পরিমাণের অপমান অপদস্থ করা দরকার ও সেইভাবেই করতেছে। এবং সর্বশেষ বলে দিল যে আমি আসলে আপনাদের সাথে মানে তোমার সাথে থাকবো না, তোমার সংসার আমি করবো না, আমি চলে যাব। এবং তার ওই রাগ ক্ষোভের মাথায় আমি অনেক চেষ্টা করেছি, দীর্ঘদিন চেষ্টা করেছি তাকে ফিরে আনার জন্য, বাট আমি তাকে আর আসলে ফিরে আনতে পারি নাই। এনিমে যে ছোটো 2টা বোন আছে, 2টা বোনও তখন যুবতী, তাদেরও বিয়ে হয় নাই। এবং যে পরিমাণের কলঙ্ক আমার পরিবারে হয়ে গেছে,
আমার এই 2টা বোনকে তো আর বিয়ে দিতে পারবো না। আমার 2টা বোন কিন্তু মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, ভালো ছিল। এই 2টা বোনকেও তখন বিয়ে দিতে পারতেছি না। এবং ওই সৎমা এতটাই ভালো ছিল যে সে আমাদের বাসার সব কাজ করতো, মানে এটা কাজের মহিলার মতো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতো, রাত অবধি পর্যন্ত কাজ করতো। কিন্তু যত যাই করুক ওই সৎমাকে আমি কখনো আমার আপন হিসেবে নিতে পারি না। অ্যান্ড ওই সৎমাকে আমি কখনোই ভালোবাসতে পারি না, আমার নিজের মনের জায়গা দিতে পারি না। তার কারণ হচ্ছে এই সৎমায়ের কারণেই কিন্তু আজকে আমার পারিবারিক এরকম অবস্থা। আমার বউটা আমাকে ছেড়ে চলে গেছে এবং আমার যে ছোটো 2টা বোন আছে, 2টা বোনের বিয়ের বয়স হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে, 2টা বোনকেও বিয়ে দিতে পারতেছি না। একে তো বোনের বিয়ে হচ্ছে না, দ্বিতীয়ত বউ চলে গেল, তৃতীয়ত পরিবারের মানে ইনকাম টোটালি নেই, ইনকাম সম্পূর্ণ বন্ধ। আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে। আমি আর এইসব সামনে নিয়ে যেতে পারতেছি না যে আমি কি করবো। এবার আমি প্রচণ্ড রকমের, মানে আগে তো নেশা করতাম, এখন আরও বেশি নেশা শুরু করছি। কন্টিনিউয়াসলি নেশা করতেছি, নেশা করতে করতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম। রাস্তার মধ্যে পাইলে মানুষকে ধরায় পিটাই, নেশা করি, এটা করি, ওইটা করি, মানে খারাপ সমস্ত কিছু করতেছি। আমার আম্মা তখন আমার গ্রামের লোকজনের সাথে আলোচনা করলো যে ইমতিয়াজকে কী করা যায়, ও তো আগে ঢাকায় ছিল, ভালোই ছিল, এখন তো এরকম ওর তো সবই শেষ। আমার আম্মা তখন এলাকার লোকজনের সাথে আলোচনা করলো, তারা বললো একটা কাজ করেন, এই গ্রামের তো অনেক ছেলেই বিদেশ বিরাজ্যে আছে, ওরে বিদেশে পাঠিয়ে দেন এবং বিদেশে পাঠিয়ে দিলে পরে দেখবেন যে ও ভালো হয়ে যাবে, বিদেশে পাঠিয়ে দেন। তো একথা বলার পরে আমার পরিবার থেকে তখন আমাকে সিদ্ধান্ত নিল আমাকে বিদেশে পাঠিয়ে দিবে এবং বিদেশে একটা সুপার মার্কেটে আমাকে তখন চাকরি দিল, মানে চাকরি হবে ওরকমভাবে কথাবার্তা বলে। তা আমার আম্মা বাবার পেনশনের যে লাস্ট অল্প কয়েকটা টাকা ছিল সেই টাকাগুলো দিয়ে তখন হচ্ছে আমাকে বিদেশে পাঠানোর সমস্ত রকমের প্রক্রিয়া শুরু করে। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি তখন খুব সুষ্ঠু সবলভাবে বিদেশে গিয়ে পৌঁছাই। মানে আপনার বিদেশ হচ্ছে দুবাইতে আমার ভিসা হয়, আমি দুবাইতে চলে যাই, ওখানে একটা সুপার মার্কেট আমাকে চাকরি দেওয়া হয় এবং আমি ওই সুপার মার্কেটে চাকরি করি, আপনার বিভিন্ন প্রোডাক্ট সাজিয়ে দিই এবং কোন প্রোডাক্ট না এগুলো লিস্ট করি। মাঝে মাঝে অফিসের অনেক ধরনের কাজ করি। এরকম করে মাঝে মাঝে মানে আপনার ওই যে নেশারও টাকা মাঝে মাঝে জোগাই দিক, সেদিক থেকে নেশার টাকাও জোগাড় করি, নেশাও করি। এমন করে আমি তখন দুবাইতে আমার মতো করে পড়ে আছি, দিন আর রাতগুলো এভাবে কাটতেছে। বেশ অনেকগুলো মাস কেটে গেল, অনেকগুলো মাস, আমি মাস বলতে প্রায় 1 বছরের মতো কেটে গেল আমি দুবাইতে আছি। আর এর মাঝে আমার বড় যেই বোনটাকে আছে, বড় বোনটাকে বিয়ে দেওয়া হলো এবং ছোটো যে বোনটাকে আছে ওই বোনটাকে ঘর জামাই বিয়ে দেওয়া হয়েছে। মানে আমাদের বাসায় থাকে ওরকম একটা ছেলের কাছে বিয়ে দিচ্ছে, যেহেতু আমার আম্মাকে দেখাশোনা করার মতো কেউ নেই। আর আমার সৎমা আছে, আমার সৎমাও তো আমার আম্মার সাথে খুব ভালো সম্পর্ক না আর কি। সৎমায়ের দিক থেকে তিনি ঠিক আছে, বাট আমার আম্মা সৎমাকে নিতে পারে না। তো এই বলে দেন আমি তখন দুবাইতে পড়ে আছি। দুবাইতে পড়ে থাকা অবস্থায় আমার যিনি বস আছে, ইন্ডিয়ান বস আবার অন্য পোলাপানগুলোর চেয়ে আমাকে অনেক আদর করতো। মানে ধরেন আপনার ওই সুপার মার্কেটে ম্যানেজার আছে এবং ইটিটি আছে, বিভিন্ন পোস্টে অনেক বড় বড় লোকেরা আছে, তাদের সাথে কথাবার্তা না বলে আমার ইন্ডিয়ান বস আমারে পছন্দ করে, আমার সাথে কথা বলে এবং এসে আমারে জড়ায় ধরে। আমার স্যারের কেমন জানি আচার আচরণ, একটা বিষয়কে বলে রাখি, যে মানুষগুলো নেশা করে, ধরেন আমি নেশা করি এবং আরেকটা নেশাগ্রস্ত মানুষ দেখলেই কিন্তু আমি বুঝতে পারবো যে উনিও নেশা করে। মানে নর্মালি দেখলেই বোঝা যাবে যে এই মানুষটা নেশাগ্রস্ত বা নেশা করে, তার দিকে তাকালে অন্য কেউ বুঝতে না পারলে আমি বুঝতে পারবো। পরে স্যারের আচার আচরণ, কথাবার্তা অনেক কিছু দেখে আমার কাছে মনে হলো যে স্যারে নেশা করে বা নেশাগ্রস্ত অবস্থা, এটা আমি জানি। তো জানার পরে আমার তখন ইচ্ছে হলো যে স্যারও তখন আমার একদিন ডিরেক্টলি অফার করে যে ইমতিয়াজ তুমি এই ধরনের কাজ করো নাকি। আমরা বললাম না স্যার, এগুলো করি না। পরে বললে করো, আমার সাথে মিথ্যা হইলো না। এরকম করে একদিন স্যারে আমাকে স্যারের বাসায় দাওয়াত দিল বলতে কি, স্যারের অনেকগুলো গেস্ট আসবে এবং এই ধরনের ড্রিঙ্কস করবে ছেলে মেয়ে উভয় মিলে। তাই স্যার আমারে বললো যে তুমি আইসো, আমার এগুলো তুমি সাজায় টাজায় দিও, কারণ তুমি যেহেতু আমার ভিতরগত বিষয়টা জানো। পরে স্যারের বাসায় আমি গেলাম, যাওয়ার পর আমি তখন মানে এগুলো কিন্তু আমি প্যাকগুলো তৈরি করতে পারি, এটা তো আসলে নর্মালি অন্য কেউ পারবে না ড্রিঙ্কস করার জন্য। বা মাদক কিন্তু চাইলেই নেওয়া যায় না, মানে মাদক নেওয়ারও একটা সিস্টেম আছে, তৈরি করতে হবে, তৈরি করে নিতে হয়। বিশেষ করে গাঞ্জা, তারপর অন্য মানে যে মাদক দ্রব্যগুলো আছে ওগুলো ওভাবে রেডি করতে হয়, এগুলো হুটহাট করে নেওয়া যায় না। তো স্যার তখন আমাকে নিল, স্যারের পার্টি হওয়ার কারণে আমাকে তখন নিয়ে গেল। আমি তখন আমার মতো করে স্যারের প্যাক সব কিছু রেডিমেডি করে দিলাম, সব কিছু ঠিকঠাক করে দিলাম। স্যার এগুলো নিতে আসে, খাইতে আসে, স্যারের মতো করে চলতেছে। এরপরে দেখা যায় যে স্যার আমাকে এতটাই ভালোবাসতে শুরু করে, ধরেন আমি এক সপ্তাহ অফিসে একদিন না গেলেও কোনো সমস্যা নেই, আমার নামে কেউ স্যারের কাছে বিচার দেয় না। বড় কারণ সবাই মনে করে যে ইমতিয়াজ স্যারের লোক, মানে আমাদের এমডি স্যারের লোক হয়ে গেছে, এমডি স্যারের সাথে ওর উঠা বসা। আবার আমি এমডি স্যারের গাড়ি দিয়ে আসতাম, গাড়ি দিয়ে এসে অফিসে আসতাম, আবার মাঝে মাঝে স্যারের গাড়ি দিয়ে যাইতাম। তো এটা যখন অন্য ম্যানেজাররা বা অন্য সহযোগী লোকেরা দেখতে পায়, তা তখন আর ভয়ে কথা বলে না, কারণ মালিকের সাথে আমার সম্পর্ক, আমার আর বলবে কি। আমি তখন কিংয়ের মতো করে চলাফেরা করি, কোনো কাজ কাম করি না, নিজের মতো করে কিংয়ের মতো করে চলাফেরা করতেছি। বাট সব কিছু মিলে খুব ভালোই চলতেছে, খুব বেশি যে খারাপ তা কিন্তু না, খুব ভালোই চলতেছে। এইভাবে দিন আর রাতগুলো কাটতে
একটা পর্যায়ে স্যারের সাথে আমার সম্পর্ক এতটাই মধুর হয়ে যায় যে স্যার আমাকে প্রায় প্রতিদিন ওনার বাংলোতে নিয়ে যায়, ওনার বাসায় নিয়ে যায় এবং সেখানে এই ধরনের আড্ডাবাজি এটা সেটা করি। এমন করতে করতে একদিন স্যারে হঠাৎ করে আমার বলতেছে যে ইমতিয়াজ, আমার অনেক দিনের ইচ্ছা যে বাংলাদেশি মধ্যবয়স্ক একটা মেয়ের সাথে রিলেশন করার। স্যার বলতেছে, বাংলাদেশি মধ্যবয়সী একটা মেয়ের সাথে রিলেশন করার বা মহিলার সাথে রিলেশন করার তোমার কাছে বাংলাদেশি মধ্যবয়স্ক কোনো ভালো মহিলা আছে কিনা, যদি থাকে আমার কাছে দিয়ে দাও। এই কথা যখন স্যার আমারে বলার পরেই আমার হঠাৎ করে মনে হলো যে আমার সৎমাটা তো আমার খুব জ্বালায়, দেখি সৎমারা এনে স্যারের কাছে বিক্রি করে দিতে পারি কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে আমার সৎমা কিন্তু আমার যে বোনটারে বিয়ে দিছি, আমাদের ঘর জামাই হিসাবে যাকে বিয়ে দেওয়া হয়েছে, আমার ওই বোনের সাথে আমার সৎমায়ের অনেক ঝামেলা। আমার ওই বোন সৎমাইকে মারে, সৎমা আমার বোনেরে মারে, বা এরকম সেরকম করে পারিবারিক একটা মহা কলহরের মধ্যে পড়ে আছি। তাই ভাবলাম এই সৎমায়ের যদি কোনো রকমের আইনে এই গাঞ্জাটির কাছে মদতির কাছে বিক্রি করে দিতে পারে তাহলে ভালো হয়। আমার মোবাইলে আমার সৎমায়ের কটা ছবি ছিল বলতে ওই যে আমাদের বাড়িতে আসছিল এমনি সেমনি ছবিগুলো উঠাইছিলাম তা প্রমাণের জন্য। তো ওই ছবিগুলো আমি তখন বস দেখে তুই মহিলাটা পছন্দ হয় কিনা। বস দেখে আমার বলতেছে, আর এই মহিলা তো পুরো আগুন, এটা কে হয়? এটা যে আমার সৎমা, আমি তখন বলি নাই। আমি বললাম যে স্যার এটা আমার পরিচিত, আপনি যদি বলেন আপনি ম্যানেজ করে দিতে পারবো। পরে আমার বলি আমার লাগবো তো, তুমি যা চাও তাই দিমু, ওটা আমার আইনে দাও। পরে আমি বললাম স্যার একটা শর্ত আছে, উনি তো একটু পর্দা পরিশোধিতা মানুষ, কিন্তু তিনি এসব পছন্দ করেন, আপনাকে জোর করে যেটাই করার জোর করে করতে হবে। স্যার আমারে বললো তুমি আমার এই রুমটার মধ্যে আইনে দাও তো, বাকি সব কিছু আমি করবো। আমার স্যার শিওর? তো বলে শিওর। আমি ঠিক আছে স্যার, তাহলে আমি তার আনার ব্যবস্থা করতেছি। এবার আমি দেখলাম যে আমার মারে দিয়ে কথা বলাইতেছি বা মারে বলি, মা কোনোভাবে এসবে সাড়া দেয় না। মা আমারে বলে যে না, এভাবে হতে পারে না, বা এই মহিলা যাবে নাকি, সে বাংলাদেশে থাকতে এরকম করতেছে, তো ঝামেলা করতেছে, সে তো দুবাই গিয়ে তোরে সব দুবাই থেকে বিদায় করবে, এরকম করে আমার মা এগুলো বলতেছে। পরে আমি তখন চিন্তা করলাম, আমি স্যারে বললাম, আমার এমডি স্যারে বললাম যে স্যার আপনি আমার তাহলে ছুটি দেন, আমার টিকিট কেটে দেন, আমি বাড়িতে গিয়ে মহিলাটারে নিয়ে আসি। মহিলা তো এমনি আসতে রাজি হয় না, কারণ গ্রামের মহিলা তো চিনে না জানে না, হুট করে তো চলে আসবে না। আমি বাংলাদেশে গিয়ে মহিলাকে বিশ্বাস জন্ম দেওয়াইতে হবে যে আমি খুব অনেস্টলি ভালো মানুষ, তাকে নিয়ে যাব কাজের জন্য। এটা বলার পর আমি তারা আনতে পারবো। স্যার আমার বলে ঠিক আছে তাহলে তুমি আজকেই চলে যাও, আমার তো কোনো সমস্যা নাই, আমি ম্যানেজারকে ফোন করে দিচ্ছি। স্যার তখন ম্যানেজারে ফোন করে, আমার এমডি ম্যানেজারকে ফোন করে, ম্যানেজারকে ফোন করার পরে বস তখন ওই ম্যানেজার তখন ইমিডিয়েটলি আমার টিকিট কেটে দেয়। আবার টিকিট কেটে পাসপোর্ট দিয়ে আমি তখন হুট করে দেশে চলে যাই। এবং দেশে গেলে পরে আমার আম্মা তো অবাক হয়ে যায়, কিরে আমি হঠাৎ করে দেশে চলে আসলাম। আম্মা আমার বলে, কিরে বাবা তুই কথা না বার্তা না, আমাদেরকে কোনো কিছু জানাইলি না, আমরা তো অন্তত এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারতাম, এয়ারপোর্ট তো আমাদের এখান থেকে খুব দূরে না, কাছাকাছি, ওইখানে গিয়ে তোর নিয়ে আসতাম, তুই আমাদেরকে একটাবারে ফোন করলি না। আমি তখন বললাম যে মা আসলে ফোন করবো কি জানো, হঠাৎ করে চলে আসছে। তো এবার আমি আসার সময় আমার সৎ মায়ের জন্য অনেক গিফট আনছি, অনেক গিফট নিয়ে আসছি, আমি সৎ মায়েরে দিছি। তিনি নিতে চায় না, তা আমি জোর করে দিছি। পরের দিন বিকেলবেলা আমি আমাদের বাড়ির সামনে বসে আছি, তা সৎ মা কই জানি যাবে, বোরকা দিয়া রওনা দিছে। আমি বলি মা দাঁড়াও, এমনি আমি কিন্তু ওনারা কোনোদিনও মা বলি নাই। এবার প্রথম মা বলছে, মা বলার পর আমার দিকে একটু অন্য নজরে তাকাইয়া আমার কাছে আসছে। আমি বললাম যে বসো, তোমার সাথে কথা আছে। তা আমার বলে কি কথা বলবা বলো। আমি বললাম বসো না, কথা আছে। পরে বসছি, উনি বসলো। বসার পর আমি বলি তুমি কি সৎ শব্দের অর্থ জানো? বলে জানবো না কেন, সৎ হচ্ছে আপন, ভালো। আমি বললাম তুই সৎ যদি আপন আর ভালো হয়ে থাকে তাহলে সৎমা মানে কি? বলে ভালো মা। আমি বলি হ্যাঁ, তুই সৎমা মানে যদি ভালো মা হয়ে থাকে তাহলে তুমি কি আমাদের ভালো মা? পরে আমারে বলতেছে তুমি এরকম করে কথা বলতেছো কেন, তুমি তো কোনোদিন আমার সাথে এরকম করে কথা বলো নাই, আজকে হঠাৎ এরকম করে মধুর ভাষায় বা করুণ সুরে আমার সাথে কেন কথা বলতেছো? আমি বললাম যে না, মধুর ভাষা করুণ সুরে কথা বলতেছি বিষয়টা এরকম না, মেনলি কথা হচ্ছে আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি বা অবিচার করেছি, সবই ঠিক আছে, কিন্তু আমার আব্বা তো আসলে তোমাকে ন্যায্য মতোই বিয়ে করছে, 6 লক্ষ টাকা কাবিন দিয়ে কাবিন মতো তোমার বিয়ে করছে, এবং বিয়ে করে তোমার এই বাড়িতে বউ বানায় আনছে, বা বউ বানায় না আনলেও তুমি আগে পরে আসছো, তো তুমি তো হিসাব করো আমাদের সৎ মা। তো মা যাই হোক, আমার মা, আমার বোন জামাই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমি বিদেশ থাকতেও কথাগুলো শুনেছি, এগুলো সামলে আমাকে খুবভাবে কষ্ট দিয়েছে। আমার বোন যে এত খারাপ, আমার মা যে এত খারাপ, আমি এগুলো বুঝতে পারিনি। তিনি তখন আমাকে বলে কি বলো, তোমার আম্মা খারাপ? তোমার আম্মা তো খারাপ না, তবে তোমার বোনটা আমাকে একটু জ্বালায়, আমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার বোনটা একটু এরকম, কিন্তু তোমার মা আসলে এরকম না। পরে আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, অ্যান্ড আমি তোমাকে একটা কথা বলবো, অ্যান্ড তুমি আমার উপর কোনো অভিমান রাখো না, রাগ রাখো না। মা, বিদেশে গেছি, মন টন ভালো হয়ে গেছে এবং ভালো লাইনে চলাফেরা করতেছি, আল্লাহ বিল্লাহ করতেছি, খারাপ কোনো লাইনে নাই, খারাপ সমস্ত লাইন ত্যাগ করেছি, ভালো আছি।
তা তুমি মা আমার জন্য দোয়া করো আমার উপরে, তুমি প্লিজ মা, কোনো অভিযোগ বা রাগ ক্ষোভ কোনো কিছু রাখো না। উনি বলে না না বাবা, আমি তোমার উপরে কেন রাগ ক্ষোভ রাখবো, তোমার কথা আমার খুব ভালো লাগছে। তিনি আমার মাথার মধ্যে হাত বুলাই দিল এবং হাত বুলিয়ে দিয়ে পরে তিনি তখন মার্কেটের দিকে চলে গেল। এরকম করে মাঝে মাঝে, মানে মাঝে মাঝে বলতে প্রায় প্রতিদিনে উনি সকালবেলায় বেরিয়ে যায়। সকালবেলা বেরিয়ে যায়, আপনার বিকেলের দিকে বা সন্ধ্যার একটু পরে বাড়ির মধ্যে আসে। তা এমন করে যখন 2-3টা দিন কেটে গেল, একদিন আমি ওনার ধরলাম যে মা, তুমি এরকম করে সকালবেলা কই যাও? তা আমারে বলে না। আমি বললাম দেখো, আমার কাছে সত্য কথা বলো যে তুমি সকালবেলা কই যাও? তুমি সকালবেলা চলে যাও, রাত্রেবেলায় আসো, ঘটনা কি, তুমি কই যাও? পরে আমরা বলে বাবা কি বলবো, তোমার আব্বা তো মারা গেল, আর তোমার বোনেরা বা তোমরা তো আর আমারে খাবার খরচ দাও না। তা খাবার খরচ ম্যানেজ করার জন্য আমি একটা বাংলা হোটেলে চাকরি করি, হোটেলে রান্নাবান্না করি, হোটেলের রান্নাবান্না করে বাবুর্চির সাথে বাবুর্চির কাজে সহযোগিতা করি। এটা আসলে গোপনীয়তাভাবে, তোমাদের তো মান সম্মান আছে, তোমার আব্বারও মান সম্মান আছে, তোমাদের মান সম্মান নষ্ট হবে, এই জন্য আমি এটা কাউকে জানাই না, খুব গোপনে যাই, আবার গোপনে কাজটা করেই চলে আসি। আমি তখন বললাম আরে তুমি এটা কী ধরনের কথা বলো, তুমি কেন এরকমভাবে কাজ করবো? আজকে থেকে তোমার দায়িত্ব আমি নিলাম, আমি তোমার ছেলে না? আমি তো তোমার ছেলে, তাহলে আমি তোমার দায়িত্ব নিব, তোমাকে কেন হোটেলে চাকরি করতে হবে? না, যাইতে দিব না। আমি যাইতে দিলাম না, মুহূর্তের মধ্যে ওনার হাতে 20,000 টাকা দিয়ে দিলাম, যে টাকা তুমি নাও এবং তুমি এই টাকা খরচ করবা, তোমার কেন মানে হোটেলে তোমাকে কাজ করতে হবে, এটা কী ধরনের কাজ, নাও তুমি টাকা নাও। এই বলে আমি 20,000 টাকা দিয়ে দিলাম এবং এই 20,000 টাকা দেওয়ার পরেই ওনার তখন মনটা অনেক বড় হয়ে গেছে এবং এরপর থেকে আমি ওনার জন্য মানে খাবার দাবার এটা ওইটা মোটামুটি সব কিছু আনতেছি। এসব কিন্তু আমার আম্মা জানে যে আমি এগুলো কেন করতেছি বা কী কারণে করতেছি, আমার মূল উদ্দেশ্য কি, ওনাকে দুবাই নিয়ে বিক্রি করে দেওয়া, এটা আমার উদ্দেশ্য। আমার আম্মা কিন্তু এগুলো সব কিছুই জানে। তো তারপরেও আমি আমার মতো করে ওনার জন্য এত আদর ভালোবাসা, মানে সব কিছু ওনার জন্য করতেছি যে মা তুমি যা বলো, তুমি যেটা করতে বলো আমি সেটাই করবো, আমি তোমার কথার বাইরে কখনোই যাব না, আমি তোমার ছেলে এবং তোমার সন্তানের তো কী হয়েছে, আমি তো তোমার সন্তান, এরকম সেরকমভাবে তারে বুঝে শোনে আমি মোটামুটি তারে পরিপূর্ণভাবে পটাই ফেলি। এবং পটানোর পরেও উনি তখন আমার কথা ছাড়া কিছুই বোঝে না। আরে নারী, ইমতিয়াজ তো অনেক ভালো, ইমতিয়াজ আমাকে অনেক আদর করে যত্ন করে, এমন করে প্রায় আপনার 15-16 দিনের মতো কাটলো। 15-16 দিন পর আমি বললাম মা, তোমার একটা কথা বলি, তুমি কিছু মনে করো না? তুমি যদি কথাটা খারাপভাবে না নেও আর কি, তোমার ছেলে হিসেবে তোমাকে একটা কথা বলতে চাই। ইনি বলে সমস্যা নাই বাবা, বলো না। আমি বললাম দেখো, তুমি যেখানে পড়ে আসো বা এখানে থাকতেছো, আমার মা, আমার বোন বা বোন জামাই সবাই তোমার সাথে কত খারাপ ব্যবহার করে, এখন হয়তো করে না, এখন হয়তো ভালো ব্যবহার করে, কিন্তু আমি যখন চলে যাব তখন তারা পুনরায় তোমার সাথে আবারও খারাপ ব্যবহার শুরু করবে, দুর্ব্যবহার শুরু করবে, তোমার সাথে মা এগুলো করবে, এগুলো তো আমার ভালো লাগে না এবং এগুলো আমার কাছে খুবই খারাপ লাগে। তুমি আমারে বলে যে কী করবো যদি দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এগুলো তো সহ্য করে আজকে এত বছর পরেই আছি, আর কি করবো, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, যদি যাওয়ার জায়গা থাকতো তাহলে তো চলেই যেতাম। আমি তখন বললাম যদি যাওয়ার জায়গা থাকতো তাহলে চলে যেতাম, এটা কি সত্য? বলে হ্যাঁ বাবা, যদি অন্তত বাপ ভাই কেউ বেঁচে থাকতো, কেউ যদি আমার বলতো যে থাকা খাওয়ার আমার ব্যবস্থা করে দিব, আমি তার সাথে চলে যেতাম। পরে আমি বললাম মা দেখো, তোমার একটা কথা বলি, আমি এখানে আছি বলে আমার মা তোমার কিছু বলে না, আজকে আমি দুবাইতে চলে যাই, কালকে থেকে তোমার উপর এখানে বর্বর নির্যাতন শুরু হবে। আমি দুবাইতে তোমার নিয়ে যাব, তুমি আমার সাথে যাবা, আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি, তো তুমি যেহেতু মনে করো রেস্টুরেন্টের কাজ জানো বা মোটামুটি পাকের কাজ জানো, ওইখানে কুকার হিসেবে আমি তোমার নিয়ে যাবো, তুমি কুক করবা, রান্নাবান্না করবা এবং ভালো টাকা স্যালারি পাবা এবং এই টাকা দিয়ে তুমি কিছু করতে পারবা। এবং এটা বলা মাত্র উনি তখন আমার মুখের দিকে তাকে একদম কান্না করে দেয়, মানে কান্না করে আমার বলতেছে আমি কার জন্য করব, আমি যদি বেতন পাই আমার বেতনের টাকা তুমি নিও, তোমার যদি কোনো উপকার হয় তাহলে তুমি আমাকে নিয়ে চলো, যদি তোমার কোনো উপকার হয় আমাকে নিলে পরে তোমার কোনো কাজে আসে তাহলে তুমি আমাকে নিয়ে যাও, বেতন আমাকে দিতে হবে না, বেতন তুমি নিও, তুমি না বলছো তুমি আমার সন্তান, তাহলে আমার আর কী লাগবে বলো, আমার সন্তান যদি আমার সাথে থাকে তাহলে আমি যাবো না কেন? তাইলে তুমি যাবা তো, পাকা কথা দিলা তো? বলে হ্যাঁ বাবা, আমি পাকা কথা দিলাম, তুমি যদি নিয়ে যাও তাহলে আমি যাব, যেখানে নিয়ে যাও সেখানে, কারণ আমি তো অনেক বিশ্বাস করি। আমি তখন বললাম যাই হোক, মাছ তাইলে টোপ গিলছে। এরপর আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে কালকে পাসপোর্ট করাইতে নিয়ে যাবো, পাসপোর্ট করবা এবং পাসপোর্টের পরে আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। বলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। পরে আমি তারা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তার পাসপোর্টের কাজ কমপ্লিট করলাম। পাসপোর্টের কাজ শেষ করার পরে এর মাঝামাঝি আমি তার ভিসার ব্যবস্থা করে ফেললাম, মালিকের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতেছি, মালিকের জন্য আবার অনেক মায়ের অনেক ছবি টবি উঠে পাঠাইতেছি, উনি খারাপভাবে অনেক সময় ধরেন ছেলে হিসেবে আমার সামনে তোভাবে বসে, আমি তখন ছবি উঠে ছবিগুলো পাঠাই। মালিক আমারে বলতেছে তাড়াতাড়ি পাঠা, বস আমার বলে তাড়াতাড়ি নিয়ে আয়। এরকম করে আমি তখন শেষ পর্যন্ত ওনারে সব কিছু ঠিকঠাক করে আমি ওনার ভিসাও মানে খুব দ্রুতই ভিসা হয়ে গেল, যেহেতু মালিক ওখান থেকে ভিসা খুব তাড়াতাড়ি ভিসা রেডি করলো। ভিসা রেডি করে আমার বলে তুই নিয়ে আয়। পরে আমি বললাম যে মা দেখো, আমি যে তোমাকে নিয়ে যেতেছি এটা যদি আমার আপন মা জানতে পারে তাহলে অনেক সমস্যা হবে,
তুমি একটা কাজ করো, তুমি ঢাকায় চলে যাও, ঢাকায় গিয়ে তুমি একদিন থাকো এবং আগামী দিন আমি তোমাকে নিয়ে চলে যাবো দুবাইতে। তো এই কথা বলার পরে ওনারা আমি এর আগের দিন পাঠাই দিলাম, পাঠাই দিয়ে মানে উনিও যাতে বুঝতে না পারে, আমার সৎমাও যাতে বুঝতে না পারে যে এটা আমার একটা প্ল্যানিং, সে যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় এই জন্য আর কি। তাকে আগে পাঠাই দিলাম ঢাকাতে আগে তাদের পাঠাই দিয়া, এবং পরের দিন আমি তখন আমার মায়ের সাথে কথাবার্তা বলে, আমার বোনের সাথে কথাবার্তা বলে, বোন জামাইয়ের সাথে দেখা টাকা কইরা আমি তখন ঢাকায় রওনা দিলাম, মানে দুবাইয়ের উদ্দেশ্যে। সৎমারে তখন নিলাম, যেখানে রেখে গেছে অন্যের যে বাসায় যাইতে বলছে ওই বাসায় গেছে, ওইখান থেকে ক্যামেরা নিয়ে দুবাই এয়ারপোর্টে ওঠার পরে আমি তো জানি ওনাকে আমি কোন কাজে নিয়ে যাচ্ছি। মানে বাংলাদেশ থেকে দুবাই এয়ারপোর্টে নামার পরে আমার বসের কল দিলাম, বস আমার বলতেছে অমুক বাংলোতে নিয়ে যা, ওইটা অনেক সেফ। তো স্যার আমাকে যে ঠিকানা দিল আমি তো জানি স্যারের গাড়ি আসছে, গাড়ি দিয়ে ওইখানে নিয়ে চলে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পরে সৎমা তো মানে ঘর টোর দেখে খুব অবাক। আমি বললাম তুমি এই ঘরে থাকো এবং তোমার যা যা রান্না বাড়া করার দরকার করো, সব কিছু আছে, আমি 1 ঘন্টা পরে আসতেছি। তো উনি আমার বলে বাবা তাড়াতাড়ি আসিস, আমার কাছে তো মোবাইল টোবাইল কিছু নাই। উনি কিন্তু আবার ওনার যে একটা ভাঙা মোবাইল ছিল ওইটা কিন্তু আমি বাংলাদেশে ফালাই দিয়েছি। আচ্ছা ভাঙা মোবাইল টোবাইল নিয়ে যাবা কেন, ভাঙা মোবাইল দরকার নেই, ভাঙা মোবাইল থাক, তুমি আমি ওইখানে নিয়ে মোবাইল কিনে দেবো। এই কথা বলে আমি মোবাইলটা দেশে রেখা আমি তখন নিয়ে আসি। পরে ঘরের ভিতর ঢুকে দরজাটা লাগাই দিছে, বাইরে থেকে দরজাটা লাগায়া, মানে ঘর থেকে বেরিয়ে দরজাটা লাগাইয়া বললাম যে এই তো কথা। মালিকরে ফোন দিলাম, বসেরে ফোন দিলাম, বস কিছুক্ষণের মধ্যে চলে আসছে। বসেরে বললাম যে বস আমি আপনার আগে যা বলছি তাই, এমনি কিন্তু এরকম অবস্থা, ওনারা কিন্তু আপনি সহজে পড়াইতে পারবেন না এবং আপনারা যা করার জোর করে করতে হবে। বস আমার বলে 1-2 বার জোর করলে পরে ইজি হয়ে যাবে, সমস্যা নাই। কই? আমি বললাম ভিতরে আছে, ইন্ডিয়ান বস। পরে আমার বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুই আজকে থেকে ম্যানেজার। আমি ম্যানেজারকে বলে দিয়েছি তোর ম্যানেজার হিসাবে শিফট করে দিবে ওইখানে, মানে ওই সুপার মার্কেটে ম্যানেজার 5 জন, আমি সহ টোটাল 6 জন। তা বলে তোর ওই ম্যানেজার হিসাবে শিফট করাই দিছি, তুই এখন আর মানে ওয়ার্কার না, তুই ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবি, তুই যা। এই কথা বলে আমি তখন আস্তের উপরে বসের কাছে চাবিটা দিয়ে তখন বেরিয়ে আমি আমার রুমে চলে গেলাম এবং যাওয়ার পরে রুমে গিয়ে গোসল টোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, করে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম ভাঙছে ধরেন আপনার রাত প্রায় মানে দুবারের সময় প্রায় রাত 3টার দিকে ঘুম ভাঙছে। আর মনে ভাবতেছি ওনার যে দিয়ে আসলাম, আল্লাহ জানে কী অবস্থা হইল, আমার যে বস কী জানি করছে। যাই হোক সকালবেলা আমি তখন অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরেই দেখি যে বাহ আমার মানে আমি ম্যানেজার পোস্ট আমাকে তখন দিয়ে দিল, যে তোমার ম্যানেজার পোস্ট, তুমি এখন ম্যানেজার। এবং আমাকে কয়েকটা কাউন্টার বুঝিয়ে দিল যে এই কাউন্টারগুলোর আমি তখন ম্যানেজমেন্টের দায়িত্বে। তখন কোট পরা টাই পরা, মালিকের সাথে আমার 3 দিন দেখা নাই। 3 দিন ওনারা আমি ফোনও দিই না, উনি আমার ফোন দেয় না। 3 দিন পরে উনি হঠাৎ করে একদিন সুপার মার্কেটে আসছে, আইসা আমারে দেখে বলতে চাই ইমতিয়াজ কী খবর। আমি বললাম জি মালিক ভালো, আমি তো আপনার ফোন টোন দিতেছি না, কারণ আপনি একটা আরামায়েশের ভিতরে আসেন, ফোন দিলে আবার বিরক্ত হন কিনা। বলে না বিরক্ত না, তবে হ্যাঁ তুমি আমার জন্য একটা ভালো জিনিস রেডি করেছো, তোমাকে অনেক ধন্যবাদ, মানুষটা অনেক ভালো। আচ্ছা মালিক আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার কাছে খুশি হয়েছেন। তো যাই হোক এরপরে মালিক ওনার মতো করে ওনার সাপ্লাই করতেছে, আমি এখানে পড়ে আছি। আর আমি ওই বাসায়ও গেলাম না বা ওনার কোনো খবর নিলাম না। আর মালিকও আমাকে আর কোনো সময় ডাকেও নাই, মানে আমাকে আর কোনো সময় ডাইকা বলেও নাই যে তুই আয় বা এটা সেটা। মালিকের লোকজন আছে তাদেরকে দিয়ে প্যাক রেডি করায় বা ড্রিঙ্কস করার যা করার করতেছে, মালিক তার মতো করে থাকতেছে, আমাকে আর ডাকেও না বা আমি আর যাইও না। আমি আমার মতো করে আপনার ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, ওই সময় পড়ে আছি। এভাবে বেশি নয় 3 মাস সামথিং, 3 মাস আপনার 20-25 দিন পরে একদিন হঠাৎ করে দুপুরবেলা আমাদের যে ম্যানেজার আছে, উনি ইন্ডিয়ান ম্যানেজার কেরালা, ইনি আমাকে বলতেছে যে ইমতিয়াজ আপকা পাস তোরা বাত হে, উনি কথা বলবে। কি কথা? পরে আমার বলে এয়ারপোর্টে আপনার যেতে হবে, একটা কাজ আছে। তাই আমি বললাম এয়ারপোর্টে কেন? বলে চলেন। এই কথা বলে আমাকে এয়ারপোর্টে নিয়ে গেল, দুবাই এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পর আমাকে এয়ারপোর্টের যে ইমিগ্রেশন পুলিশ আছে, পুলিশের কাছে হঠাৎ করে আমার টিকিট, আমার পাসপোর্ট এগুলো দিতেছে। আমি তখন বললাম যে কী ব্যাপার, আপনি আমার টিকিট পাসপোর্ট এগুলো ইমিগ্রেশনে দিতেছেন, ঘটনা কি? বলে আমারও তখন বলে বাইনচুদ এরকম করে একটা গালি দে, হিন্দিতে মোটামুটি খারাপভাবে গালি দিয়া বলতেছে, তুই বেটা তোর মায়েরে বিক্রি করস, তোর মতো খারাপ ছেলে আছে নাকি? ওই যে কি কোন সা বাতে মেরে সাথ, মানে ওনার মতো করে উনি গালাগালি করতেছে। উনি আমাকে তখন পুলিশের হাতে শপথ করে দিল, অ্যান্ড পুলিশ আমাকে পিস মরা বান দিয়ে ওইখান থেকে তখন আমাকে মানে নিয়ে চলে গেল এবং সেখান থেকে আমার ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে পুলিশ আমাকে ডিরেক্টলি পাঠিয়ে দিছে বিমানের কাছে। মানে আমি তখন কোনো কিছু বুঝতে পারতেছিলাম না, যার এটা কী হলো। সাথে সাথে আমি তখন কী করলাম, আমার মোবাইলটাও কিন্তু রেখে দিল, মানে আমার যে সিম কার্ড মোবাইল দুইটাই রেখে দিল, আমাকে একদম মোবাইল ছাড়াই ছেড়ে দিছে, বিমানে উঠিয়ে দিছে। আমার আর কোনো সরার সুযোগ নাই, লড়ার সুযোগ নাই। বাংলাদেশে আসার পরে আমি বিমান থেকে নাইমে তখন সর্বপ্রথম একটা মোবাইল ফোন কিনি। টাকাটুকু আমার কাছে মোটামুটি যা ছিল ভালোই ছিল, বা কিছু বাংলাদেশের আমার নিজের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা বাড়িয়েছে, ওখান থেকে কার্ড দিয়ে টাকা উঠে
উঠে আমি তখন প্রথমে আমার মালিকের নাম্বার তো আমার মুখস্থ নাকি, তো ওনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমার নাকি ফেসবুকে অ্যাড আছে, ফেসবুকে ওনারা মেসেজ লিখে যে বস এটা কী হলো, হোয়াট ইজ দিস, এ কী হলো, আমাকে দেশে পাঠিয়ে দিল। মালিক আমাকে একটা গালি দেয়, মানে আমারে একটা গালি দিয়ে উনি তখন আমার নাম্বারটা মানে আমাকে ব্ল্যাক লিস্ট করে দেয় আর কি, মানে ব্লক করে দেয় আমাকে মেসেঞ্জারে, ব্লক করে দিলে আমি আর মালিকের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারলাম না। সারাটা দিন ঢাকাতে ঘুরলাম, ঘোরাফেরা করে সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমা বলে কী হয়েছে তোর, তুই হঠাৎ করে কোত্থেকে আসলি, তুই না দুবাই গেলি। আমার যে আমার দুবাই গেছি, তো এই ঘটনা মায়ের কাছে সব কিছু বললাম। বলার পরে মা আমারে বলে তোরে আমি বারবার নিষেধ করেছিলাম যে এই মহিলাটা নিয়ে যাইস না, এই মহিলা ভালো না, এই মহিলা যদি একবার দুবাই যেতে পারে তোর অবস্থা খারাপ করে দিবে, তুই তো আমার কথা বিশ্বাস করলি না, তুই মহিলারে নিলি কেন। আমি বললাম যেমন নিশ্চিত ভালোর জন্য নেওয়াতে তো আমি ধরেন জুনিয়র থেকে সিনিয়র হয়েছে, অনেক ভালো একটা পোস্ট পাইলাম, অনেক ভালো একটা জায়গা পাইলাম, কিন্তু মা এরপরে যেটা ঘটলেও এটা তো আমি আসলে বুঝতে পারলাম এটা কী হলো। আমার আম্মা বলে বাবারে বাবা কী করছিস, নিজের পায়ে নিজে কোড়াল মারছিস। এখন আমার যে অন্য কলিগরা আছে ওদের সাথে আস্তে আস্তে করে কমিউনিকেশান যোগাযোগ শুরু করি। সবাই বলে বস আর আমাদের এই রেস্টুরেন্টে আসে না, বস মানে আমাদের সুপার মার্কেটে আসে না, বস অন্য অন্য জায়গায় থাকে, অন্য অন্য মার্কেটগুলোতে ঘুরে এবং মোটামুটি বস আছে এরকম করে। তারই প্রায় আমি এরই মাঝে আমার সৎ মায়ের সাথে যোগাযোগ করার জন্য অনেক ট্রাই করতেছি, বাট তার সাথে আমি আর যোগাযোগ করতে পারতেছি না, তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় নাই। এখানে আরেকটা বিষয় বলে রাখা বলো, আমার সৎ মায়ের যে পাসপোর্ট, আমার পাসপোর্টও কিন্তু আমি সৎ মায়ের ব্যাগে ছিল, মানে ওনার ব্যাগে পাসপোর্ট ছিল, মানে ওনার সমস্ত ডকুমেন্টগুলো ওনার ব্যাগের মধ্যেই ছিল, আমি কিন্তু কোনো কিছুই আনি নাই। কারণ আমার মালিক আমাকে এটাই বলেছিল, বস এটাই বলছে ওনার ডকুমেন্টগুলো যাতে ওনার সাথে থাকে, কারণ যদি কোনো পুলিশের ঝামেলা হয় যাতে ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু করে ফেলতে পারে, ইমিডিয়েটলি কিছু করা যায়। পরে আমি বৎসর খানিকের মতো কেটে গেল বাংলাদেশে আসার পরে। বৎসর খানিকের মধ্যেও আমি আমার মানে সৎ মায়ের সাথে কোনো যোগাযোগও করতে পারিনি এবং আমার বসের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। কিন্তু আমার যারা বাঙালি ভাইরা ওখানে কাজ করে, আরও অনেক ভাইরা আছে ওই সুপার মার্কেটে কাজ করে, তাদের মাঝে মাঝে তাদের কাছ থেকে মাঝে মাঝে জানতে পারি আমার বস নাকি অনেক ভালো হয়ে গেছে। মানে ভালো হয়ে গেছে বলতে কি যে এরকম বসে এরই মাঝে আপনার মানে উমরা করে আসছে, সৌদি আরবে এসে উমরা করছে এবং এখন আরবিদের মতো পাঞ্জাবি গায়ে দেয়, আগে তো হাফ প্যান্ট পরতো, গেঞ্জি গায়ে দিত, এখন আরবিদের মতো পাঞ্জাবি গায়ে দেয়, নামাজ পড়ে এবং কেমন জানি হঠাৎ বসের মাঝে একটা ভিন্ন রকমের পরিবর্তন চলে আসছে, ইসলাম ভিড়ি হয়ে গেছে, মানে ইসলামিক কথাবার্তা বলে, মানে কেমন জানি একটা অন্য টাইপের মানুষ হয়ে গেছে। তো সবাই আমরা বলতেছে যে আরে বস এরকম হয়ে যাবে এটা তো আমরা চিন্তাও করতে পারি না, বস কেন এরকম হয়ে গেল। আর এই যে 1 বছর আমি পুরো বসে বসে কিন্তু খাচ্ছি, যে টাকা পয়সা যা নিয়ে গেছি সবটাকে প্রায় শেষ, আমার কাছে কোনো অবশিষ্ট টাকা নেই। এবং যে ছোটো বোন জামাই আছে, ছোটো বোন জামাইও বাড়িতে যাওয়ার পরে ছোটো বোন জামাইয়ের সাথে আমার ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পর আমার ছোটো বোন যায় আমার ছোটো বোনের রাইখে চলে যায়, ছোটো বোনের রাইখে চলে যায়, তখন ছোটো বোনের পুরো দায়িত্বটা আমার উপরে চলে আসে। আবার আমার বোনের ঘরে মেয়ে আছে, মানে ওর 2টা ভাগ্নি আছে, এই 2টা ভাগ্নিও আমার দেখাশোনা করা লাগতেছে, বোনের পুরো দায়িত্ব তখন আমার উপরে। বোন জামাই হঠাৎ করে কই জানে চলে যায়, ওরা আর খুঁজেও পাওয়া যায় না, ওর মতো করেও চলে যায়। এবং আমার এই বোন জামাইটা ভালো ছিল না, বড় বোন জামাইটা ভালো হইলো, এই বোন জামাইটা ভালো না। পরে দেখলাম যে আরে আমি তো খুব অভাবে পড়ে গেছি, নিজে চলতে পারতেছি না। এরকম করে বেশ কিছুদিন কাটার পরে হঠাৎ করে আমার মায়ের হার্টের মধ্যে সমস্যা দেখা দেয়, মানে হার্টের মধ্যে বুকের মধ্যে সমস্যা দেখা দেয়। মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, মানে মায়ের বুকের এক পাশ ব্যথা, ডাক্তারের কাছে নিলে ডাক্তার প্রথমে গ্যাস্ট্রিক এটা ওইটা বলে, এবং একটা পর্যায়ে বুঝতে পারছে আমার মায়ের হার্টে সমস্যা, হার্ট অপারেশন করতে হবে। এখন হার্ট অপারেশন করতে হবে, যে অ্যামাউন্টের কথা আমাকে বলছে ওই অ্যামাউন্ট যদি ধরেন আমি আমাদের ঘরবাড়ি সব কিছু বিক্রি করি ওই অ্যামাউন্ট হবে না। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা ছিল সবার ধারে ধারে যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, এবং আমার ওই দুবাই যে বস ছিল বসের সাথে পর্যন্ত যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি যে আমার আম্মার অবস্থা ভালো না, আমার আম্মাকে অপারেশন করতে হবে, টাকার প্রয়োজন। কোনো জায়গায় কেউ আমাকে 1 টাকা পর্যন্ত সাহায্য সহযোগিতা করে নাই, 1 টাকা সাহায্য সহযোগিতা করে নাই, কোনো জায়গা থেকে কোনো রকমের টাকা পাই নাই। একটা সময় আমি তখন ফেসবুকে পোস্ট করতে শুরু করি, আমার ছবি, আমার মায়ের ছবি, মাকে জড়িয়ে ধরে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপে শেয়ার করতে থাকে, অনেকগুলো গ্রুপে ছবি দিয়ে থাকে যে সাহায্য করেন, বিকাশ নাম্বার দিচ্ছি। মাকে বাঁচানোর জন্য তখন আমার আকুতি প্রতিটা মানুষের কাছে যে মেহেরবানি করে আমার জন্য কিছু করেন, আমার আম্মা মরে যাবে, আমার আম্মার অবস্থা ভালো না। তো যে যেখান থেকে পারতেছি টুকিটাকে টাকা পয়সা আমাকে সাহায্য করতেছে, কিন্তু যে টাকা আমার জন্য পাঠায় ওই টাকা আসলে আমার অপারেশন তো দূরের কথা, আমার মায়ের যে প্রতিদিন ঔষধ খরচ, সে ঔষধ খরচও আমি ঠিকমতো জোগাড় করতে পারি না, ঔষধ খরচও হয় না, মায়ের ওষুধ খরচটাও আমার ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যায়। মানে কোনোভাবেই তখন আর মাকে বাঁচানোর কোনো ওয়ে নাই, মাকে আমি আর বাঁচাইতে পারবো না। আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল, এনিওয়ে যে আমি আবারও চিন্তার কাছে ঢুকছি।
তা চিন্তার কাজে ঢুকে 2 দিন চিন্তাই করছি, করার পরে 3 দিনের দিন মানে আবারও সেই একই সমস্যা, পুলিশের কাছে ধরা, সেখান থেকে বেরিয়ে আসার চিন্তায় কারিও ঠিকমতো আগের মতো করতে পারি না, কারণ আগের থেকে শরীর অনেক ভার হয়ে গেছে, স্বাস্থ্য বেড়ে গেছে, দৌড়াইতে পারি না বা আগের মতো কোনো কিছু করতে পারি না। যত ধরনের খারাপ লাইনে যাওয়া দরকার খারাপ লাইনেও গিয়েছি, বাট আমার মায়ের জন্য আমি কোনো কিছুই করতে পারি নাই। বড় বোন জামাইয়ের কাছেও চাইলাম, বড় বোন জামাই আমার কোনো রকমের টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে নাই। একটা পর্যায়ে আমি তখন কী করলাম, আপনার চিটংয়ে গেলাম, আমার কিছু বন্ধুবান্ধব আছে, ওদের ওখানে কিছু একটা সাহায্যের জন্য। চিটংয়ে ওইখানে যাওয়ার পর ওই সময় আমার ছোটো বোনটা আছে আমার আম্মার সাথে। আমার ছোটো বোন একদিন হঠাৎ করে আমি মানে আপনার ইয়েতে যাওয়ার পরে, এই চিটংয়ে যাওয়ার পর আমার ছোটো বোন আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া একটা মহিলা আসছে, ওই মহিলা এসে আমার আম্মারে হসপিটালে নিয়ে গেছে, আমাকে অপারেশনের জন্য হসপিটালে নিয়ে গেছে। যে কোন মহিলা? তা আমি মনে করলাম যে যেহেতু মনে গ্রুপে আমার বোনের নাম্বার, আমার নাম্বার বা ঠিকানা দিয়েছি, সেখান থেকে সম্ভবত কোনো মহিলা আসছে, এসে আমার মাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছে, ওটা মনে হইলো। পরে আমি চিটং থেকে তাড়াহুড়ো করে আমি তখন আবার ঢাকায় ব্যাক করলাম। পরের দিন ব্যাক করার পরে হসপিটালে গেলাম, গিয়ে দেখলাম যে আমার মায়ের অপারেশনের জন্য সমস্ত রকমের প্রক্রিয়া চলতেছে, এবং যে মহিলা এই প্রক্রিয়া করতেছে তিনি যথেষ্ট পরিমাণের নিম্নবিত্ত একটা মহিলা, একদম তিনিও অনেক মানে গরিব আর কি, আগে কাজ কাম করে, মানুষের কাজ টাজ করে, এরকম একটা মহিলা। আমি যে, খালা আপনি আমার মায়ের অপারেশনকে, আমার আম্মার অপারেশনে কত টাকা লাগবে আপনি জানেন? বলে জানি। তা আপনি এত টাকা কোথায় পাবেন? উনি বলে আল্লাহ আমাকে দিব। আমি বললাম যে আল্লাহ দিবে মানে আপনি কই পাবেন? উনি বলে তুমি চিন্তা করো না। এরপরে তিনি এই মহিলা আমার আম্মার সমস্ত অপারেশনের দায়িত্ব নিয়ে যায়। আমি মহিলার খোঁজখবর নিয়ে জানতে পারি তিনি আগে একটা গার্মেন্টসে চাকরি করতো এবং খাবার হোটেলে চাকরি করতো, বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজগুলো করতো আমাদের এলাকার। এই মহিলা এই টাকা কোত্থেকে পাইছে, তার আয়ের উৎসকে আমি বুঝতেই পারি নাই। মনে হলো যেন তিনি আলাউদ্দিনের চেরাগ পাইছে। ইনি আমার মায়ের অপারেশনের সমস্ত কাজ উনি কমপ্লিট করলো। আমার মায়ের অপারেশন মোটামুটি সুস্থ হলো, রিং বসানো হলো বা সমস্ত রকমের ঝামেলাগুলো কমপ্লিট হলো, এবং কমপ্লিট হওয়ার পরে আমার মা তখন বাড়িতে আসলো। সেখানে প্রায় 8 থেকে 9 লক্ষ টাকার মতো খরচ গেল টোটাল। 8-9 লক্ষ টাকা কোত্থেকে আসলো, মানে এই টাকা কে দিল? আমার বোনও অবাক, আমিও অবাক, মাও অবাক। একদিন ওই মহিলার বাড়িতে বাসা আমি গেছি, ওনার ঘরে গিয়ে আমি একদম পা জড়ায় ধরে কান্না করে মা ডাকছে, মা গো আপনার কাছে অনুরোধ, আপনি আমার কাছে সত্য কথা বলেন যে আপনি কীভাবে আমার আম্মার চিকিৎসা করেন, আপনি এই টাকা কোথায় পাইলেন? ওই মহিলা তখন কান্না করতে করতে বলে, এই টাকা আমারে বাবারে, এই টাকা তোমাদের টাকা, আমার টাকা না। আমাদের টাকা দিয়ে আপনি আমার চিকিৎসা করলেন, আমাদের টাকা মানে কি? আমাদের টাকা কী বলেন আপনি এগুলা? পরে বলে, হ্যাঁ এই টাকা তোমার সৎমা পাঠাইছি দুবাই থেকে। আমার সৎমায়ের সাথে আপনার যোগাযোগ আছে? বলে আছে। আমি বলি ওনার কি নাম্বার আছে আপনার কাছে? বলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেখানে নাম্বারটা দিবেন? পরে আমার বলে, না পাপা, আমি আমার অনুমতি ছাড়া নাম্বার দিতে পারবো না। আমি তখন ওই মহিলার পা ধরে চিৎকার করে কেঁদে উঠে যে, মাগো আপনি আমার সৎমায়ের নাম্বারটা দেন, আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে আমার সৎমায়ের নাম্বারটা দেন, আমি আমার সৎমায়ের সাথে একটা মিনিট কথা বলি। আমি তার সাথে কথা না বলে, আমি তার কাছে ক্ষমা না চেয়ে যদি আমি মরে যাই, আমি আল্লাহর দরবারে শান্তি পাবো না, আমি মারা গেলেও শান্তি পাবো না। আপনার কাছে পায়ে ধরি, আপনি আমার সৎমায়ের সাথে আমাকে একটা মিনিট কথা বলতে দেন, আপনার পায়ে ধরি। পরে তিনি আমাকে সৎমায়ের নাম্বারটা দেওয়ার পর আমি তখন আমার মোবাইলে সৎমায়ের নাম্বারটা সেভ করি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। কল দিলে উনি তখন আমার নাম্বার তো চিনে না, নতুন নাম্বার, আমার দেশীয় নাম্বার, তখন রিসিভ করে বলে, কে? হ্যাঁ বললাম, মা গো আমার কথাটা শেষ হওয়ার আগে তুমি আমার লাইনটা কাইটো না মা। উনি বলে, কে আপনি? তোমার মা, তোমার কাছে অনুরোধ, তুমি লাইনটা কাইটো না মা। আমি তোমার সন্তান ইমতিয়াজ মা, তুমি লাইনটা কাইটো না মা। তুমি আমার জন্য এইটা করছো মা, আমি তো আসলে বুঝতেই পারি না মা, আমি কি করছি মা, তুমি আমারে ক্ষমা না করলে গো মা, মাটি আমারে নেবে না মা। ও মা, তুমি যদি আমারে ক্ষমা না করো, মরার পরে আমার জন্য যদি মাটি গড়া হয়, সে কবর আমাকে গ্রহণ করবে না মা। তোমার 2টা পায়ে ধরে আমাকে মাফ করে দাও গো মা। ও মা, অন্যায় করেছি মা, অপরাধ করেছি মা, তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তিনি আমারে বলে, বাবা তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই, তুমি আমার একটা খারাপ মানুষের হাতে এনে দিয়েছো, তবে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ওই খারাপ মানুষটাকে ভালো করেছি। আমি ওই খারাপ মানুষটাকে মদতে, গাঁজাতে, একটা নেশাগ্রস্ত মানুষকে আমি দিনের পথে এনেছি, ইসলামের পথে এনেছি। আমি ওনাকে নিয়ে হজ করেছি, আমি ওনার এখন বিবাহিত স্ত্রী। আমার কাছে মনে হচ্ছে আমি গল্প শুনতেছি। যে মালিক কোনোদিনও একটা ফুল প্যান্ট পরে নাই, মদের পানি ছাড়া যার ঘুম আসে নাই, যে ইন্ডিয়াতে নিজের বউরে পর্যন্ত মেরে ফেলছে, নিজের বউরে মার্ডার করে সে এখানে আসছে, এই লোক নাকি আমার সৎ মায়ের বিয়ে করছে। তবে সৎ মায়ের কথা আমি বিশ্বাসও করলাম এই কারণে, কারণ আমার রেস্টুরেন্টে থাকা, মানে আমার ওই সুপার মার্কেটে থাকা সবাই বললো যে আমার মালিক নাকি অনেক ভালো হয়ে গেছে, হজ করেছে,
পায়জামা মানে আপনার আরবিদের মতো পোশাক আশাক পরতেছে। পরে আমি বললাম, মা তুমি আমার সাথে একটু মাঝে মাঝে কথা বললো। পরে এমন করে কথা বলতে বলতে অনেক দিন পর্যন্ত কথা বলে। আমার আম্মা কথা বলে কান্নাকাটি করে, মাপ চায়, আমার আম্মা ওনার কাছে ক্ষমা চায়, আমার বোনও ওনার কাছে ক্ষমা চায়। এমন করতে করতে তিনি আমার বলে, তুমি এখন কোন অবস্থার ভিতর আছো, কী করো? আমি বললাম, আছি, বাংলাদেশে আছি। পরে আমার বলে, তোমার কিছু টাকা দিয়ে বাংলাদেশে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করে। আমি বললাম যে না, আমার টাকা লাগবে না, আমি তখন একটা মানে আপনার হোটেলে চাকরি করতাম, হোটেলে তো ভালোই চলতেছে। আমি বলছি টাকা লাগবে না, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আমার মা ভাই আমার বোন নিয়ে অনেক ভালো আছি। এইভাবে 2-3 মাস কাটার পরে তিনি আমার বলে, ইমতিয়াজ দুবাইতে আসবা? আমি বললাম যে না, আমাকে তো ফিঙ্গারপ্রিন্ট রেখে দেওয়া, আমাকে ছেঁড়া হয়েছে, আমি তো যাইতে পারবো না, আমার নামে মামলা করে দেওয়া হয়েছে। পরে বলে, মামলা যদি উঠে দিই তাহলে আসবা? আমি বললাম না, আমি দুবাইতে যাব না। উনি আমারে বলে, তুমি আসো, আমি তোমার জন্য সব ব্যবস্থা করি, আমারে তোমার পাসপোর্টের ফটোকপি আমার কাছে আছে। ওই যে ফটোকপি আগেই ছিল আমার মালিকের কাছে, ওইখান থেকে সমস্ত ফটোকপি ম্যানেজ করতে করে তিনি আমার জন্য রেস্টুরেন্টের ভিসা লাগাইছে এবং একটা রেস্টুরেন্টের ভিসা লাগানোর পরে আমাকে বলতেছে ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমি আমার মায়ের জিজ্ঞেস করলাম, যিনি আমার জন্ম দিয়েছে, মার জিজ্ঞেস করলাম যে সৎমা তো আমার জন্য ইন্ডিয়ার ভিসা লাগাইছে, এরকম এই দুবার ভিসা লাগাইছে, একটা রেস্টুরেন্টে যাবো কিনা? আমার সৎমা আমাকে বলে, চোখ বন্ধ করে চলে যা। এবং মায়ের কথা মতো চোখ বন্ধ করে আমি দুবাইতে চলে আসি। দুবাইতে আসার পর একটা রেস্টুরেন্ট আমার সৎমায়ের নামে, আমার সৎমায়ের নামটা আমি বলতে চাই না, আর তিনার নামের উপরে এই রেস্টুরেন্টটা। এবং সেই রেস্টুরেন্টটা থেকে শুরু করে আজকে দুবাইতে আমাদের প্রায় 7টা রেস্টুরেন্ট আছে এবং আমার সৎমায়ের নামের উপরেই 7টা রেস্টুরেন্ট। এবং রেস্টুরেন্টগুলো আপনার মানে আপনার ছোটোখাটোও আছে, অনেক বড় সড়ও আছে, সব কিছু মিলে দুবাইতে সহ আমরা দুবাইয়ের বাইরেও বিভিন্ন আরব দেশের ভিতরে ব্যবসা শুরু করেছি রিসেন্ট। এবং এরই মাঝে আমি বছরখানেক পরে আবার দেশে আসার পর বিয়ে শাদী করি। এখন আমার আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায় 3টা কন্যা সন্তান আছে, আমার বউ আমার সাথে আছে এইখানে। আর দুঃখের বিষয় হচ্ছে আমার এত কিছু আমার মা দেখতে পায় নাই। আমি দুবাইতে যাওয়ার প্রায় 8 মাসের মাথায় আমার মা হঠাৎ করে মারা যায়, আমার আম্মা হঠাৎ করে মারা যায়। এবং আমার আম্মাকে মাটি দেওয়ার জন্য খুদ আমার সৎমা তখন বাংলাদেশে আসে, আমার আম্মাকে মাটি দিয়ে তখন আমি আবার আমার সৎমায়ের সাথে চলে যাই। এখন মোটামুটি আমার বউ, আমার বাচ্চা সবাই আমরা দুবাইতে আছি, আমার সৎমা আমার সাথেই আছে। এবং আমার যে ইন্ডিয়ান মালিক, তিনিও আমাকে মাফ করে দিয়েছে, তিনি আমাকে ক্ষমা করেছে, তিনি এখন আমি বাবা করে ডাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপন ভাই, আপনার গল্পগুলো আমার সৎমা শোনে এবং অনেক বছর ধরে আমার সৎমা আপনার অনেক বড় ফ্রেন্ড, আপনি হয়তো জানেন না। তিনি আপনার একটা ছবি তার মোবাইলের প্রোফাইলেও দিয়ে রাখছে, আপনাকে অনেক ভালোবাসে। এবং সৎমায়ের সাথে আমি আপনার গল্পগুলো মাঝে মাঝে শুনতাম, সেখান থেকে অনুপ্রেরিত হয়ে সৎমায়ের অনুমতিক্রমে আমি আপনাকে আমাদের গল্পটা বললাম। যদি আপনার মন চায় আপনি গল্পটা প্রচার করতে পারেন, তবে অনুরোধ আপনার কাছে, আপনি আমাদের নাম, ঠিকানা বা আমাদের যে লোকেশানটা, রিয়েল যে লোকেশান, এটা একটু হাইড করে বলবেন। আমার ওই সৎমাকে আমি আর মানুষের কাছে অপমান করতে চাই না। যদি আপনি গল্পটা বলেন তাহলে ওই গল্প থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে। সেই শিক্ষণীয় গল্প হিসেবে আপনি প্রচার করেন, কিন্তু আমাদের নাম ঠিকানাগুলো প্রচার করেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আল্লাহ যে কত মহান, আর তিনি যে চাইলে কি করতে পারে, তিনার ইশারায় যে পৃথিবী চলে, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। আমরা কেউ জানি না ঠিক এখন থেকে 1 ঘন্টা পরে আমাদের জীবনে কি ঘটতে যাচ্ছে। প্রতিটা রাতে ঘুমোতে গেলে আমরা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি যে সকালবেলা ঘুম থেকে উঠবো, কিন্তু আমরা কেউ জানি না যে সকালের ওই অ্যালার্ম বন্ধ করার মতো শক্তি, সকালের ওই অ্যালার্ম বন্ধ করার মতো আমার হাতের আমার দেহের সেই প্রাণটা আর থাকবে কি না সেটাও জানি না, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে। গল্পটা পড়ে সত্যি আমি অবাক হয়ে গেলাম। বিশ্বাস করেন, আমার ভিতরে এক অন্যরকম অনুভূতির জন্ম হচ্ছে। তিনি শুধু সৎমা না, তিনি জাতির কাছে একজন আইডল। এই মহিলা ইমতিয়াজকে পেলে মেরে ফেলার কথা, ইমতিয়াজের পরিবারকে ধ্বংস করে ফেলার কথা। ইমতিয়াজের মা যে পরিমাণের সম্পদ পায়, ওই মহিলা কিন্তু সেম সম্পদে পায়। তারপরে ওই মহিলা অন্যের বাড়িতে ইমতিয়াজের ঘরের কোনায় খুব কষ্ট করে জীবনযাপন করেছিল। এবং সর্বশেষ ইমতিয়াজ যা করেছে, অন্য কোনো মহিলা হলে ইমতিয়াজকে জিন্দা কবর দিত, কিন্তু এই মহিলা সেটা করে নাই। এটা হচ্ছে আমাদের রাসূলের শিক্ষা। রাসূলকে কেউ যদি আঘাত করতো, রাসূল তাকে বরদোয়া দিত না। রাসূল বলতো, হে আল্লাহ, আপনি আমার এই বান্দাকে হেদায়েত দান করেন, তিনি বুঝে নাই, তিনাকে বুঝার তৌফিক দেন। এরই নাম ইসলাম।
এরই নাম মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। এমন সুন্দর গল্পটা পড়ে অনেক ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে লিখবেন এবং আমি আপনাদের কমেন্টগুলো পড়বো, ইমতিয়াজ ভাই আপনাদের কমেন্টগুলো পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।